আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানান। আমরা শুরু করে দেব আজকের ক্লাস। জি, সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্ট করে জানান। শুরু করে দেব। অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ট্রেন স্টেশন প্ল্যাটফর্মে যে অঙ্কগুলো করিয়েছিলাম, আশা করছি এই অঙ্কগুলোতে আপনাদের কোনো সমস্যা, মানে যতটুকু পর্যন্ত করিয়েছি সেটাতে কোনো সমস্যা নেই। আজকে আমরা করবো হচ্ছে আপেক্ষিক গতি সম্পর্কিত। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমরা করবো হচ্ছে আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি এটাও গুরুত্বপূর্ণ, বিশেষ করে রিটেন পরীক্ষাতে আসে, প্রিলিতেও আসে। হ্যাঁ, এই যে এই কনসেপ্ট থেকে এখন আজকে যে কনসেপ্ট করাবো সেখানে রিটেন থেকে আসে, প্রিলিতেও এই কনসেপ্ট থেকে পরীক্ষা আসে, সেটা হচ্ছে আপেক্ষিক গতি। হ্যাঁ, তো আপেক্ষিক গতির বিষয়টা আগে আমরা বোঝার চেষ্টা করি যে আপেক্ষিক গতি কি। রিলেটিভ স্পিড, হ্যাঁ, আপেক্ষিক গতি, বেগ না কিন্তু, তারপরেও বলছি বেগ কেন, কারণ বইয়ে আছে। হ্যাঁ, আপেক্ষিক গতি বা বেগ, সমস্যা নেই। এটাকে ইংলিশে বলছি রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড, প্রশ্ন হচ্ছে রিলেটিভ স্পিড বিষয়টা কি, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি, বুঝে পড়লে মনে থাকবে বেশি দিন। হ্যাঁ, আচ্ছা, রিলেটিভ স্পিডের বিষয়টা হচ্ছে সাধারণত দুইটা বস্তু যখন সেটা গতিশীল হতে পারে, স্থির হতে পারে, কোনো সমস্যা নেই। যখন একটা বস্তুর সাপেক্ষে আমরা আরেকটা বস্তুর গতি বিবেচনা করি তখন আমরা সেটাকে আমরা বলছি আপেক্ষিক বেগ বা রিলেটিভ স্পিড। আপনারা এটার সাথে পরিচিত সবাই। কিভাবে দেখেন, ধরেন আপনি মনোযোগ দেন প্লিজ, একটা ট্রেনের মধ্যে আপনি আছেন, ট্রেনের মধ্যে আপনি বসে আছেন। আচ্ছা, এমন হয় না যে আপনি যে ট্রেনের মধ্যে আছেন সেই ট্রেনটা চলছে, সাইডে আরেকটা রেল লাইন আছে এবং ওই রেল লাইন দিয়ে আরেকটা ট্রেন চলছে, এমন হয় না? আচ্ছা, যদি এই দুইটা, আপনি যে ট্রেনে আছেন সেই ট্রেন এবং আপনার পাশ দিয়ে যে ট্রেনটা যাচ্ছে, এই দুইটা ট্রেনের বেগ যদি সমান হয়, একই দিকে যাচ্ছে কিন্তু, আপনি যেদিকে আপনার ট্রেনটা যেদিকে ওই ট্রেনটাও সেদিকে, তাহলে আপনি মনে করেন যে এই ট্রেনের মধ্যে আছেন, আর একটা ট্রেন এই পাশ দিয়ে যাচ্ছে, পাশাপাশি দুইটা রাস্তায়। হ্যাঁ, তো এই ট্রেনের বেগ যদি 50 কিলোমিটার পার আওয়ার হয় এবং এইটার বেগও যদি 50 কিলোমিটার পার আওয়ার হয়, এখন এই ট্রেন থেকে যদি আপনি এই ট্রেনের দিকে তাকান তাহলে আপনার কাছে কি মনে হবে যে এই ট্রেনটা চলছে? যদি আপনি মাটির দিকে না তাকান, যদি শুধু ট্রেনের জানলার দিকে তাকান, ট্রেনের বডি দেখেন, আপনি ট্রেনের জানলা দিয়ে ওই ট্রেনের জানলায় দেখছেন, মাটি দেখবেন না, দেখবেন মনে হবে ওই ট্রেনটা স্থির আছে, মনে হবে এই ট্রেনটা স্থির আছে। আসলে কি এই ট্রেনটা স্থির আছে? মনে হবে যে এই ট্রেনের বেগ জিরো, এটা চলছে না, বেগ জিরো। আসলে কি ট্রেনের বেগ জিরো বা ট্রেনটা স্থির আছে? না কিন্তু। তবে হ্যাঁ, স্থির, এই ট্রেনের সাপেক্ষে এটা স্থির। এই জন্য বলছে রিলেটিভ স্পিড, মানে একটা সাপেক্ষে আর একটা স্পিডকে আমরা বিবেচনা করছি। এই ঘটনা আপনাদের সাথে অনেকের সাথে ঘটছে। ট্রেনে যারা চড়েননি, বাসে চড়ছেন না, দেখা যায় আপনি যে বাসে চড়ছেন সেই বাসটা 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, সাইড দিয়ে আরেকটা বাসও 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তখন আপনি যে বাসে আছেন সেই বাসে জানলা দিয়ে যদি ওই বাস দেখেন, মনে হয় যে ওই বাসটা চলছে না, দাঁড়ায় আছে। আসলে কি দাঁড়ায় আছে? ওই বাসের বেগ কি জিরো? না, জিরো না। ওই বাসের বেগ কিন্তু জিরো না, ওই বাসের বেগ আছে। আপনি যে বাসে আছেন সেই বাসের সাপেক্ষে ওই বাসের বেগ জিরো হতে পারে, কিন্তু ওই বাসে রাস্তার সাপেক্ষে ওই বাস কি, বাসের বেগ কিন্তু 50। কেন? রাস্তার উপর দাঁড়ায় যে লোকটা দেখতেছে সে কিন্তু আর স্থির দেখছে না, আপনি স্থির দেখছেন। এটাকে বলা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক মানে হচ্ছে একটার সাপেক্ষে আর একটার বেগ চিন্তা করা। বোঝা গেছে কি বিষয়টা? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে যদি এমন হয় যে আপনি যে ট্রেনে আছেন, দেখেন আপনি যে ট্রেনে আছেন সেটা এদিকে যাচ্ছে আর আরেকটা ট্রেন পাশের রাস্তা দিয়ে এদিকে আসছে, এরকম ঘটনা ঘটে না? তখন অন্য, মানে জানলা দিয়ে যদি আপনি ওই ট্রেনের দিকে তাকান, মনে হয় যে ওই ট্রেনটা মানে বিদ্যুৎ গতিতে যাচ্ছে, মানে অনেক দ্রুত গতিতে যাচ্ছে, এরকম মনে হয় না? আসলে কি ওই ট্রেনটা দ্রুত গতিতে যাচ্ছে স্বাভাবিকের তুলনায়? না, কিন্তু আপনি যে ট্রেনে আছেন সেই ট্রেনের সাপেক্ষে ওই ট্রেনটা দ্রুত গতিতে যাচ্ছে। আচ্ছা, সেটা বলছি, সমস্যা নেই, ওটা আপেক্ষিক। আরে ভাই, আপেক্ষিক ব্যাপারটা তো যে থিওরি অফ রিলেটিভিটি এখন যদি আমাকে পড়াতে হয়, হ্যাঁ, ফিজিক্সে আমি অ্যাডমিশন এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে থিওরি অফ রিলেটিভিটি যখন পড়াই তখন এই বিষয়টা আরো ভাস্ট আমি বলি, সমস্যা নেই। কিন্তু এখানে এত ভাস্ট লাগবে না, আমাদের শুধু দুইটা জিনিস লাগবে, তারপর আমি একটু বলার চেষ্টা করছি। আচ্ছা, তার মানে এই ট্রেনের মধ্যে আপনি আছেন, আপনার কাছে মনে হচ্ছে এই ট্রেনটা অনেক দ্রুত গতিতে যাচ্ছে। না, এই ট্রেনটা স্বাভাবিক গতিতে যাচ্ছে, কিন্তু এই ট্রেনের সাপেক্ষে এই ট্রেনের গতি বেশি। বুঝা গেছে? আচ্ছা, তার মানে বিষয়টা বুঝছেন? আচ্ছা, ঘটনাটা যদি এরকম হয় যে আপনি যে ট্রেনে এই ট্রেনে যাচ্ছেন,
আর একটা ট্রেন এদিকে এদিকে যাচ্ছে, দুইটা ট্রেন এদিকে যাচ্ছে, এটা 50 আর এটার বেগ 60, কিন্তু এটা পিছন থেকে এসে, তো এটা বেগ যেহেতু বেশি, আপনার ট্রেনের বেগ কম, তাহলে এটা পিছন থেকে এসে যখন এটাকে ক্রস করবে না, তখন আপনি যদি এই ট্রেন থেকে এই ট্রেনের দিকে তাকান, তখন আপনার কাছে মনে হবে না এই ট্রেনটা আস্তে আস্তে চলছে, মনে হবে আস্তে আস্তে চলছে, আস্তে আস্তে চলছে, আস্তে আস্তে চলে চলে আপনাকে পার করছে। আসলে কি এটা আস্তে আস্তে চলছে, এটার বেগ কি কমে গেছে না? বিষয়টা এরকম মনে হয় না? কিংবা আপনি যে বাসে যাচ্ছেন তার সাইড দিয়ে একটা বাস, যদি আপনি যেদিকে যাচ্ছেন আপনি ওই বাসটাও সেই দিকে যাচ্ছে, কিন্তু ওই বাসটার বেগ একটু বেশি, আপনার বাসের চেয়ে একটু বেশি, কিন্তু ওই বাসটা যখন আপনার বাসের সাইড দিয়ে যাচ্ছে তখন আপনার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে। আসলে আস্তে আস্তে যাচ্ছে, আপনার বাসের সাপেক্ষে আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু রাস্তায় যে লোকটা দাঁড়ায় আছে তার কাছে তো মনে হবে যে জোরে যাচ্ছে। বোঝা গেছে? তার মানে ঘটনা হচ্ছে, যখন দুইটা গাড়ি বা দুইটা ট্রেন যখন একই দিকে যায়, তখন একটা সাপেক্ষে আরেকটাকে স্লো মনে হয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে, প্লিজ মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ কথা। যখন দুইটা গাড়ি বা দুইটা ট্রেন যখন একই দিকে যায়, তখন একটা সাপেক্ষে আরেকটাকে স্লো মনে হয়, এটা বুঝছেন? আর যখন দুইটা ট্রেন বা দুইটা গাড়ি পরস্পরের বিপরীত দিকে যায়, এটা এদিকে, তখন একটা সাপেক্ষে আরেকটাকে স্পিডি বেশি বেশি দ্রুত মনে হয়। কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, তার মানে কনসেপ্ট এটা বুঝতে হবে যে দুইটা ট্রেন যখন একই দিকে যায়, বেগ ডিফারেন্ট হতে পারে, বেগ একই হতে পারে, কোনো ব্যাপার না, তাহলে একটা সাপেক্ষে আরেকটা ট্রেনকে স্লো মনে হয়, যে আসতে যাচ্ছে। এইটা সাপেক্ষে এটাকে স্লো মনে হচ্ছে, কিন্তু আপনি রাস্তায় দাঁড়ায় দেখলে কিন্তু একটাকেও স্লো মনে হবে না। এই ট্রেন, বোঝা গেছে সেটা? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, তাহলে দুইটা ট্রেন বা দুইটা গাড়ি যখন বিপরীত দিকে যাবে, তখন একটা সাপেক্ষে আরেকটাকে স্পিডি মনে হবে, মানে ফাস্ট মনে হবে, একটা তুলনায় একটা ফাস্ট। ওকে, তার মানে আপেক্ষিক বেগ যখন আমরা বের করব, তখন দুইটা গাড়ি যখন বিপরীত দিকে যাবে, তখন এটার সাপেক্ষে এটার বেগ কিভাবে পাবো? এটার বেগ যদি 50 হয়, এটার বেগ যদি 40 হয়, তাহলে এটার সাপেক্ষে এটার আপেক্ষিক বেগ। আচ্ছা বলেন তো, দুইটা যদি বিপরীত দিকে যায় তাহলে মনে হবে স্পিডি, এই জন্য এই দুইটা বেগ যোগ করলে পরে একটা সাপেক্ষে আরেকটা আপেক্ষিক বেগ পাবো। তার মানে এইটার সাপেক্ষে এটার আপেক্ষিক বেগ হবে 50 + 40 = 90 কিলোমিটার/আওয়ার। মনে হবে কি জানেন, এটা 40 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, কিন্তু মনে হবে যে না, এটার সাপেক্ষে এটাকে মনে হবে 90 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। মানে এর 40 আর এর 50, এই দুইটা কি হয়ে গেছে, এক হয়ে মনে হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আবার যখন দুইটা গাড়ি যখন একই দিকে যাচ্ছে, ধরেন এটার বেগ হচ্ছে 50, এটার বেগ হচ্ছে 40, তাহলে এটার সাপেক্ষে এটার বেগ কত? এটার সাপেক্ষে এটাকে কি স্লো মনে হচ্ছে না? তাহলে এদের বেগ বিয়োগ করতে হবে, স্লো কমে গেছে বেগটা, তাহলে 50 - 40 = 10 কিলোমিটার/আওয়ার। তার মানে এটার সাপেক্ষে এটাকে 10 কিলোমিটার/আওয়ার বেগে সামনে না যাক পিছনে যাবে, মনে হবে পিছনে যাচ্ছে। আর এর সাপেক্ষে এর বেগ 10, এর সাপেক্ষে এর বেগ 10, আর এর সাপেক্ষে এর বেগ 10, এর সাপেক্ষে পিছনে যাচ্ছে আর এর সাপেক্ষে সামনে যাচ্ছে মনে হয়। ঠিক আছে? ওকে, একটু ক্লিয়ার বিষয়টা? একটু বুঝছেন কিনা আমাকে বলেন, আপেক্ষিক বেগের এই কনসেপ্টটা বুঝছেন কিনা? তাহলে আবার বলছি, আপেক্ষিক বেগ নির্ণয় করার সময় যখন দুইটা ট্রেন একই দিকে যাবে, বা দুইটা বস্তু হতে পারে, দুইটা গাড়ি হতে পারে, একটা ট্রেন একটা লোক হতে পারে, হোয়াটএভার ইট মে বি, তাহলে দুইটা ট্রেন যখন একই দিকে যাবে, তখন একটা ট্রেনের সাপেক্ষে একটা ট্রেনের আপেক্ষিক বেগ নির্ণয় করার সময় তখন তাদের বেগ যোগ করতে হবে, ব্যাস। হ্যাঁ, আচ্ছা, আর যখন দুইটা ট্রেন যখন পরস্পরের বিপরীত দিকে যাবে, ধরেন একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, তখন একটা সাপেক্ষে একটা আপেক্ষিক বেগ নির্ণয় করার সময় এদের বেগ কি করতে হবে? যোগ করতে হবে। কেন? একটা সাপেক্ষে একটাকে বেশি স্পিডি মনে হচ্ছে, তাহলে আমি বেগ বেশি হবে, তার মানে কি যোগ করতে হবে। আর এখানে একটা সাপেক্ষে একটা স্লো মনে হচ্ছে, বেগ কমে যাবে, তার মানে কি বিয়োগ করতে হবে। আশা করি বুঝছি। ওকে, আচ্ছা, এখন আমি চলে যাব অঙ্কে। এইটুকু বুঝলে পারে আজকে অঙ্কের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি এখন 18 নম্বর অঙ্ক থেকে করাবো, অঙ্ক নাম্বার 18। এগুলো অঙ্ক বিসিএস পরীক্ষাতে আমি বাবা বলছি, নৌকা স্রোত, ট্রেন, আর হচ্ছে সাধারণ গতির যে অঙ্ক, টাইম স্পিড ডিসটেন্সের অঙ্ক, এই তিনটা টপিক থেকে একটা প্রশ্ন আসে সাধারণত। কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষাতে এই তিনটা টপিক থেকে প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই হয়। হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন রেগুলারই হয়, ব্যাংক বলেন, প্রাইমারি বলেন, বা অন্যান্য চাকরির পরীক্ষা বলেন। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। আর আপনারা শীট পেয়ে যাবেন কালকে বা আজকে রাতের মধ্যে, বা কালকে শীট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে ট্রেনের অঙ্কগুলো শেষ করেই নৌকা স্রোত শুরু করবো, তাহমিনা আনোয়ার আপু। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখানে কি বলছে, 18 নম্বর অঙ্কে 132 মিটার ও 108 মিটার লম্বা দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে ঘন্টায় 32 ও 40 কিলোমিটার বেগে, আচ্ছা কিলোমিটার দ্রুতিতে অগ্রসর হচ্ছে পরস্পরের দিকে, পরস্পরের দিকে। আচ্ছা, সাক্ষাতে তাদের সাক্ষাতের মুহূর্ত হতে কত সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করে যাবে। আচ্ছা, প্রথম অঙ্কটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন।
আচ্ছা এখন দেখেন তাহলে দুইটা ট্রেন, একটু মনোযোগ দেন, দুইটা ট্রেন। আমি আগে বলি একটা অঙ্ক শুধু আমরা সুন্দর করে প্রোগ্রামটা সাজাবো, তারপরে একদম সহজ। এই একটা ট্রেন, হ্যাঁ এই ট্রেন হচ্ছে এটা হলো টি1, ট্রেন 1 এর দৈর্ঘ্য হচ্ছে 132। আর একটা ট্রেন হচ্ছে এ হচ্ছে একটা রেল লাইন, এই একটা রেল লাইন, এখানে একটা রেল লাইন আছে, এটা এই দিকে যাচ্ছে। আর একটা ট্রেন এই দিক থেকে আসছে, হ্যাঁ এই দিক থেকে মনে করেন আসছে, এই দিক থেকে আসছে, এদিকে আসছে। তো এই ট্রেনটা যখন, আচ্ছা এটা একটু ছোট হবে কারণ এটা করতে 108 মিটার, আচ্ছা বলে দিলাম ছোট করে, এই যে 108 মিটার, এটা হচ্ছে টি2, ট্রেন 2। এখন কি বলছে, এই ট্রেন আর এই ট্রেন সাক্ষাতের মুহূর্ত হতে, সাক্ষাতের মুহূর্ত হতে মানে কি, এদের যখন এই যে মুখ যখন দুজনের এক জায়গায় আসবে, মানে বিষয়টা এরকম, এটা এদিকে যাচ্ছে, এটা এদিক থেকে আসছে, কখন থেকে আসছে কোথা থেকে আসছে ব্যাপার না, আমার টাইম কাউন্টার হচ্ছে এরা যখন সাক্ষাৎ হলো, এই যে সাক্ষাতের মুহূর্ত, এই সাক্ষাতের মুহূর্ত হতে কত সময় পরে, যে টি2 ট্রেন 2 এটা হচ্ছে 108 মিটার, কত সময় এরা পরস্পরকে অতিক্রম করবে। এখন এই জায়গাটা আমাদের বুঝতে হবে, তাহলে আমাদের এই সকল অঙ্ক করার জন্য কত সময় এদের অতিক্রম করতে সময় লাগবে কত, রাইট? আচ্ছা তাহলে আমাদের টাইম চাইছে, যে সময় কত, আমাদের 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 কি লাগে, এরা যে একজন আরেকজনকে অতিক্রম করবে, এই অতিক্রম করতে প্রয়োজনীয় ডিসটেন্স, মানে কত দূরত্ব অতিক্রম করতে হবে সেটা লাগে, আর হচ্ছে এদের স্পিড লাগে, স্পিড, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে, এরা পরস্পরকে অতিক্রম করতে হলে কত দূরত্ব অতিক্রম করতে হবে সেটা আগে বুঝতে হবে। মনোযোগ দিয়ে নেবা, আমরা ডি কত হবে সেটা ধরবো, হ্যাঁ ডি কত হবে, এরা একজন আরেকজনকে অতিক্রম করতে হলে ডি ডিসটেন্স কত হতে হবে, ডিসটেন্স হতে হবে ট্রেন, এই দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, মানে আমাদের সূত্র কি, ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, না স্পিড ইনটু টাইম, রাইট? এই তো সূত্র, এই ডিসটেন্স হতে হবে এই দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, তাহলে টি1 প্লাস টি2। এখন বলতে পারেন কেন ভাই দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল কেন, একদম সিম্পল একটা হিসাব মনে করেন, ধরেন এই ট্রেনটা ধরেন এই ট্রেনটা দাঁড়ায় আছে, সাপোজ এই ট্রেনটা দাঁড়ায় আছে, তাহলে এই ট্রেনটা যদি একে অতিক্রম করতে চায় তাহলে একে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে মনে ভাবেন, তাহলে একে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে হবে, তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসা মানে এই ট্রেন যত দূর, এই ট্রেনের দৈর্ঘ্য যতটুকু, এ ততটুকু আসলো, তার মানে এই যে তাতে কি এই ট্রেনটাকে একে পার করতে পারছে না। এবার এই যে নিজের যে দৈর্ঘ্য 108 মিটার, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে, মানে এই ট্রেনের দৈর্ঘ্যের সমান পরিমাণ দূরত্ব কিন্তু চলে আসছে, এই যে মাথা এখানে ছিল, মাথা এখানে চলে আসছে, তাতেও কিন্তু এই ট্রেনকে পার করতে পারেনি। এখন সামনে কি করতে হবে, ওর নিজের দৈর্ঘ্য যতটুকু, সামনে আবার ততটুকু যেতে হবে, তাহলেই কিন্তু এই ট্রেনটা একে পার করতে পারবে। তার মানে কি, এরা পরস্পরকে অতিক্রম করার শর্ত কি, কতটুকু দূরত্ব যেতে হবে, দুইজন মিলে এই যে দেখেন, এই দুইজন মিলে কতটুকু দূরত্ব যেতে হবে, এর দৈর্ঘ্য এবং এর দৈর্ঘ্য এতটুকু পরিমাণ দূরত্ব যদি পরস্পর মানে দুইজন মিলে অতিক্রম করে, একাধারে অতিক্রম করবে না, কেন, কারণ ও আগাচ্ছে, তাহলে এদের দুইজনকে একসাথে কতটুকু আগাতে হবে, এর দৈর্ঘ্য এবং এর দৈর্ঘ্য, দুইজনের দৈর্ঘ্যের যতটুকু, দুইজনের দৈর্ঘ্যের যোগফল যতটুকু, দুইজন মিলে ততটুকু যদি মানে ডিসটেন্স কভার করে তাহলেই পরস্পরকে অতিক্রম করে যাবে। এই জন্য প্রয়োজনীয় ডিসটেন্স হবে হলো, এরা পরস্পরকে অতিক্রম করার জন্য এই ডিসটেন্সের জায়গা হবে ট্রেন দুইটার দৈর্ঘ্যের যোগফল, ক্লিয়ার? এখন এই স্পিডের জায়গা কি হবে, এই স্পিডের জায়গা হবে রিলেটিভ স্পিড, মানে এদের আপেক্ষিক বেগ। বলতে পারেন কেন ভাই আপেক্ষিক বেগ ব্যবহার করব, আচ্ছা এখানে আপেক্ষিক বেগ এই জন্য ব্যবহার করতে হবে কারণ এদের মধ্যে একজন গতিশীল না, এই যে ডিসটেন্সটা কভার করতেছে, দেখেন ডিসটেন্স কতটুকু কভার করতে হবে, এই 132 এবং 108, তার মানে কত হচ্ছে দেখেন তো, 240 মিটার। তার মানে এরা যে 240 মিটার ডিসটেন্স কভার করবে সেটা কি এই ট্রেন একা করবে না, এরা দুইজন মিলে 240 মিটার দূরত্ব কভার করলে কি হবে, এরা পরস্পরকে অতিক্রম করে যাবে। দেখেন এরকম যাচ্ছে, এর দৈর্ঘ্য যতটুকু ততটুকু এবং এর দৈর্ঘ্য যতটুকু, এরা দুইজন মিলে অতটুকু ডিসটেন্স যখন কভার করবে তখনই কিন্তু এরা পরস্পরকে অতিক্রম করবে। এটা বোঝার কমন সেন্স কি, একটা ট্রেনকে দাঁড় করে রাখেন আর একটাকে নিয়ে আসেন, এই ট্রেনটা এখন মনে করেন এটা দাঁড়ায় আছে, এই ট্রেনটা কতটুকু দূরত্ব অতিক্রম করলে একে অতিক্রম করবে, এখান থেকে এতটুকু তো আসতেই হবে, মানে যে 132 মিটার তো আসতেই হবে, তাতে কিন্তু হবে না, আবার এর যে দৈর্ঘ্য ততটুকু সামনে যেতে হবে, বোঝা গেছে? তার মানে টোটাল ডিসটেন্স কভার করতে হবে 132 এবং 108, এই দুজনের দৈর্ঘ্যের যোগফলের সমান 240 মিটার, তাহলে ডিসটেন্স হলো 240। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডিসটেন্স 240, এটা কি এই ট্রেন একা কভার করছে না, এই ট্রেন কি একা কভার করছে না, এরা দুইজন মিলে এটা কভার করছে। সুতরাং এই বেগের জায়গায় আমি তাহলে কার বেগ নিব, এই দ্রুতির জায়গায় কার দ্রুতি নিব, তখন আমাকে এদের রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক দ্রুতি ব্যবহার করতে হবে।
বোঝা গেছে কি? এখানে এদের কি আপেক্ষিক দ্রুতি ব্যবহার করতে হবে। কেন? কারণ আমি যে ডিসটেন্সটা নিচ্ছি কভার যে করছে সেটা তো একা ডিসটেন্স কভার করেনি, এরা দুইজন মিলে, সুতরাং আমার এই বেগের জায়গাও নিতে হবে এদের কি আপেক্ষিক বেগ। এই জন্য রিলেটিভ স্পিড, আর রিলেটিভ স্পিড ইনটু টাইম। তাহলে মাথায় রাখবেন যখনই এরকম ট্রেন আসবে যে দুইটা ট্রেন পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে বা দুইটা ট্রেন পরস্পর একই দিকে যাচ্ছে, তখন এই স্পিডের জায়গায় কি আসবে? রিলেটিভ স্পিড, ব্যাস। আর এই ট্রেনের জায়গায় কি আসবে? ট্রেন দুইটা, মানে এই যে ডিসটেন্স কভার করছে ডিসটেন্সের জায়গায় ট্রেন দুইটার দৈর্ঘ্যের যোগফল। আর টাইম তো টাইমই, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন, তাহলে এখন বলেন এই ট্রেন দুইটার দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 132। তাহলে এখন থেকে সূত্র হচ্ছে যখন আপেক্ষিক বেগ যখন ইউজ করব তখন সূত্র এটা। মোবাইল বন্ধ হয়ে গেল, কি সমস্যা? আচ্ছা, এবার দেখেন তাহলে 132 প্লাস 108। আচ্ছা, রিলেটিভ স্পিড, ট্রেন দুইটা পরস্পর একই দিকে যাচ্ছিল না বিপরীত দিকে? দেখেন এটাকে কি বলছে বলেন তো? এখানে কি বলা আছে? এখানে বলা আছে পরস্পরের দিকে, পরস্পরের দিকে যাচ্ছে। পরস্পরের দিকে যাচ্ছে মানে কিন্তু একজন যদি এইদিকে গতিশীল হয় আর একজন আসছে কিন্তু এইদিকে, পরস্পরের বিপরীত দিক থেকে আসছে, এই জন্য বলছে পরস্পরের দিকে যাচ্ছে। পরস্পরের দিকে যাচ্ছে, পরস্পরের দিকে যাওয়া মানে কি? আপনি আপনার ফ্রেন্ড পরস্পরের দিকে যাবেন, তার মানে আপনার ফ্রেন্ড আসছে এইদিকে, আপনি যাচ্ছেন এইদিকে, তার মানে আপনারা যাচ্ছেন কিন্তু দুইজনের বিপরীত দিকে। তার মানে ট্রেন দুইটা পরস্পরের বিপরীত দিকে গতিশীল। ট্রেন দুইটা পরস্পরের কিসে গতিশীল? বিপরীত দিকে গতিশীল। বোঝা গেছে কি বিষয়টা? জি। তাহলে বিপরীত দিকে গতিশীল হলে কি হবে? বিপরীত দিকে গতিশীল হলে রিলেটিভ স্পিড কি হয়? এই দুটার স্পিড কি হয়? যোগ হয়। তাহলে এদের স্পিড কেমন? একটার স্পিড হচ্ছে 32, একটা হচ্ছে 40। মনোযোগ দেন প্লিজ। তাহলে এখানে আমি এই যে 32 প্লাস 40, এই যে রিলেটিভ স্পিড। কেন? পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, এজন্য রিলেটিভ স্পিডের এদিকে যোগ করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, মনোযোগ দিন, এখন প্রশ্ন হলো এই যে এগুলা কিন্তু মিটারে আছে, দেখেন এটা মিটার, এটা মিটার। তাহলে এই যে রিলেটিভ স্পিড এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, দেখেন। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে মিটার পার সেকেন্ড করতে হবে, এইজন্য 5/18 দিয়ে একবারে গুণ, আলাদা আলাদা করে করার দরকার নেই, একবারে ইনটু এই যে টাইম, এই টাইমটাই আমাকে বের করতে হবে যে কত সময় লাগছে এরা পরস্পরকে অতিক্রম করতে। এখানে কত হচ্ছে? 240 ইজ ইকুয়াল টু 32 আর 40 কত হয়? 72 ইনটু 5/18 ইনটু হলো টি। টি বের করতে হবে। এই 4 দিয়ে কাটা, 4 18 72, 4 18 72। আচ্ছা, এবার দেখেন এই 4 দিয়ে 240 কে কাটা যায়, 4 6 24 শূন্য, এই 4 দিয়ে কাটলাম। এবার 5 দিয়ে এটাকে কাটা যায়, 5 12 তে 60, এই পাশে 12, এই পাশে টি, তার মানে টি ইজ ইকুয়াল টু কত? 12 সেকেন্ডে আসবে উত্তর। কেন? কারণ এটা কিলোমিটার পার আওয়ার থেকে আমি মিটার পার সেকেন্ড করে ফেলছি, এটা মিটার ছিল, তাহলে কি আসবে উত্তর? সেকেন্ডে। তাহলে 12 সেকেন্ড সময় লাগবে। আশা করি বুঝতে পারছেন। শুনুন, একটা প্রোগ্রাম আপনি বোঝেন ভালো করে। সব সময় যখন দুইটা ট্রেন হবে, আমি আবার বলছি, যখন দুইটা ট্রেন একটা আরেকটার বিপরীত দিকে যাক, একটা আরেকটার একই দিকে যাক, মানে পরস্পর একই দিকে যাক, দুইটা বস্তু যখন গতিশীল হবে তারা পরস্পর বিপরীত দিকেও যেতে পারে, তারা পরস্পরের দিকেও যেতে পারে। সেক্ষেত্রে সূত্র কি? আমাদের সূত্র তো d is equal to distance is equal to speed into time, তাই তো? এই ডিসটেন্সের জায়গায় দিবেন হচ্ছে ট্রেন দুইটার দৈর্ঘ্যের যোগফল, আর স্পিডের জায়গায় দিবেন রিলেটিভ স্পিড, আপেক্ষিক বেগ। এখন এই আপেক্ষিক বেগ কেমন হতে পারে? দুইটা বেগ যোগ হতে পারে, আবার দুইটা বেগ বিয়োগ হতে পারে। কেন? কারণ যখন ট্রেন দুইটা পরস্পরের বিপরীত দিকে যাবে তখন এখানে রিলেটিভ স্পিডে এই বেগ দুইটা যোগ হবে, কিন্তু ট্রেন দুইটা যে একই দিকে যেতে পারে তখন এটা বিয়োগ হবে। ইনটু হচ্ছে সময়। হ্যাঁ, কিন্তু এই ট্রেনের জায়গায় কিন্তু সবসময় যোগ হবে, ট্রেন দুইটা একই দিকে যাক আর ট্রেন দুইটা বিপরীত দিকে যাক, সবসময় যোগ। এই হলো সূত্র, ব্যাস। হ্যাঁ, এবার আমি আরো অঙ্ক করার সময় এই জিনিসটা আরো ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই। আর শুতে একবারে বসাবেন, এই যে এগুলো একবারে আলাদা আলাদা করে বের করার কোনো দরকার নেই। কনসেপ্ট বোঝাটা জরুরি। হ্যাঁ, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 19 নাম্বার প্রশ্ন। 19 নাম্বার প্রশ্নে কি বলছে? 19 নাম্বার প্রশ্ন বলছে 200 মিটার ও 150 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে দুটি সমান্তরাল রাস্তায় যথাক্রমে 40 ও 45 কিলোমিটার পার আওয়ার গতিতে চললে কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? এবার ট্রেন দুটো একই দিকে যাচ্ছে। এবার তাকান, তাহলে ধরেন একটা ট্রেন এই দিকে যাচ্ছে, এটা হচ্ছে একটা ট্রেন, এটা এই দিকে যাচ্ছে, এর দৈর্ঘ্য হচ্ছে t1 = 200। আচ্ছা, এর বেগ কত? এর বেগ হচ্ছে 40। দেখেন এর স্পিড কিন্তু 40 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা,
তাহলে এখন পিছনে মনে করেন আরেকটা ট্রেন আছে, পাশে একটা রাস্তা আছে, সেই পিছনে আরেকটা ট্রেন আছে। এই ট্রেনের দৈর্ঘ্য t = হচ্ছে 150। আগে বোঝেন বিষয়টা। হ্যাঁ, এটার বেগ, এটার স্পিড কত? 45 কিলোমিটার/আওয়ার। এখন এই ট্রেনটাতে স্পিড বেশি, তাহলে এ যখন যাবে তখন আস্তে আস্তে এই ট্রেনটা অতিক্রম করে চলে যাবে। এখানে এর স্পিড 45, এর স্পিড 40, তার মানে এর স্পিড যেহেতু বেশি, এ যেতে যেতে একসময় একে অতিক্রম করে সামনে চলে যাবে। ওইটাই চাইছে যে কত সময় করে অতিক্রম করবে। কিন্তু আমাকে টাইমটা স্টার্ট করতে হবে কখন জানেন? এই যে এখান থেকে আমাকে টাইমটা স্টার্ট করতে হবে, কারণ এই ট্রেন কোথা থেকে আসছে আমি তো জানি না। তাহলে এই ট্রেনটা অতিক্রম করতে কত সময় লাগবে আমাকে বুঝে নিতে হবে। এই ট্রেন যখন এই ট্রেনের সোজাসুজি আসলো তারপর থেকে কত সময় লাগবে। আচ্ছা দেখেন তো, আচ্ছা এই ট্রেন যখন আস্তে আস্তে যাচ্ছে, একে অতিক্রম করতে হলে মোট কত ডিসটেন্স অতিক্রম করতে হবে? মনোযোগ দেন। একে অতিক্রম করতে হলে এই ট্রেনের, এই যে এখানে যে ধরেন আপনি দৌড়াচ্ছেন, এই ট্রেনটা যাচ্ছে, তাহলে এইটুকু ডিসটেন্স এই ট্রেনের যত, মানে এই ট্রেনের ডিসটেন্স যতটুকু ততটুকু অতিক্রম করতেই হবে। কারণ এই ট্রেনটা যখন এখানে চলে আসছে তার থেকে পার হতে পারছে না, এবার নিজের যে ডিসটেন্স, এই নিজের যতটুকু দৈর্ঘ্য ততটুকু পরিমাণ সামনে যেতে হবে। তার মানে একে অতিক্রম করতে হলে দেখেন এই ট্রেনটা যাবে, এর যে ডিসটেন্স সেটুকু তো অতিক্রম করতেই হবে, আবার নিজের যে ডিসটেন্স ততটুকু সামনে যেতে হবে, তাহলেই কিন্তু এই ট্রেনকে অতিক্রম করতে পারবে। তার মানে এই ট্রেনকে অতিক্রম করতে হলে প্রয়োজনীয় ডিসটেন্স d = t1 + t2, মানে ট্রেন দুইটার দৈর্ঘ্যের যোগফল। তার মানে এরা পরস্পর বিপরীত দিক থেকে আসুক আর এরা পরস্পর একই দিকে যাক, এই ডিসটেন্সের জায়গায়, হ্যাঁ ডিসটেন্সের জায়গায় ট্রেন দুইটার দৈর্ঘ্যের যোগফলই হবে সবসময়। ক্লিয়ার বিষয়টা? জি। আচ্ছা তাহলে আমাদের সূত্র কি? আচ্ছা দেখেন, তাহলে আমাদের সূত্র হচ্ছে ডিসটেন্স d = রিলেটিভ স্পিড ইনটু টাইম। রিলেটিভ স্পিড ইনটু টাইম, ঠিক আছে? ডিসটেন্স d = রিলেটিভ স্পিড ইনটু টাইম, ঠিক আছে? তাহলে ডিসটেন্সের জায়গায় কি হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে রিলেটিভ স্পিড কি হবে? যেহেতু একই দিকে যাচ্ছে আমাকে কি করতে হবে? স্পিড, রিলেটিভ স্পিড মানে ওদের বেগটা বা গতিটা বিয়োগ করতে হবে। তাহলে একজনের হচ্ছে 45, একজনের হচ্ছে 40। তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে 45 - 40। এখানে সব সময় বিয়োগের সময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন, সব সময় নিয়ম এটা। মানে যখন আমরা পার্থক্য বের করি তখন কি করি? বড় থেকে ছোট। আচ্ছা ইনটু, এটা কিলোমিটার/আওয়ার আছে, এখন মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ, ইনটু টাইমটা বের করতে হবে রেখে দিলাম। ক্লিয়ার বিষয়টা? এবার ট্রেনের দৈর্ঘ্য দুইটা যোগফল 200 + 150 = 40 থেকে 45 থেকে 40 গেলে 5 ইনটু 5/18 ইনটু টাইমটা বের করব, রেখে দিলাম। আচ্ছা এখন দেখেন এই পাশে হচ্ছে 350, 350 আচ্ছা এখানে কত হচ্ছে? আচ্ছা 5 × 5 / 18 ইনটু টি। এই 5 দিয়ে দেখেন এটাকে কাটা যায়, 5 সাথে 35 থাকলে 0, 70 বার যায়। এই 5 দিয়ে এটাকে কাটা যায়, 5 14 তে 70। আচ্ছা এই 18 এই পাশে গুণ করে দেন, এই পাশে 14 আছে আর 18 নিচে ছিল, এই পাশে এসে গুণ হবে = এটা কার মান? টির মান। আচ্ছা 14 18 এর নামটা 4 করে 72 এর 2 হাতে 7, 18 কে 18 7 25, 252 সেকেন্ড। তার মানে প্রয়োজনীয় সময় 252 সেকেন্ড। 252 সেকেন্ড। আশা করি বুঝতে পারছেন সবাই। একদম সিম্পল। ক্যালকুলেটর ইউজ করবেন না, কিন্তু ক্যালকুলেটর ইউজ করলে আপনার ক্ষতি হবে, পরীক্ষার হলে যেতে পারবেন না। এখানে হয়তো পারবেন, বাসায় হয়তো পারবেন, কিন্তু পরীক্ষার হলে যেতে পারবেন না। এখন আমাকে একটু কমেন্ট করে জানান যারা লাইনে আছেন, হ্যাঁ তারা বুঝতে পারছেন কিনা রিলেটিভ স্পিড যখন হবে তখন আমরা কি করব। একদম সিম্পল। এখানে হচ্ছে ডিসটেন্সের জায়গায় ট্রেন দুটো দৈর্ঘ্যের যোগফল, আর এখানে রিলেটিভ স্পিড, এখানে বেগ দুটো যোগ হতে পারে বিয়োগ হতে পারে। ট্রেন দুটো যদি বিপরীত দিক থেকে আসে, একটা একটা বিপরীত আসে, যোগ হবে। কেন? স্পিড বেশি, বুঝলেন? মনে রাখবেন যে কেন যোগ হচ্ছে, কারণ একটা একটা বিপরীত দিক থেকে আসলে মনে হবে চলে যাচ্ছি, তাই বেগ বেশি হবে, রাইট? আচ্ছা একটা দুটো যদি একই দিকে যায় তাহলে একটা সাপেক্ষে একটা স্লো মনে হবে, তার মানে কি স্লো যাচ্ছে, মানে বেগ কম হবে, তার বিয়োগ হবে, ঠিক আছে? কিন্তু হচ্ছে সময়, মানে সূত্র যা তাই, এখানে স্পিডের জায়গায় রিলেটিভ স্পিড, সময়ের জায়গায় তো সময় আছে, আর ডিসটেন্সের জায়গায় আছে ট্রেন দুটার দৈর্ঘ্য যোগফল। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারছেন সবাই, তাই তো? আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 19 পরে 20 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 20। ক্লাসের পরে মনে থাকছে না, ভুলে যাচ্ছেন? অনেক প্র্যাকটিস করতে হবে ভাই, এটা অল্প দিনের বিষয় না। হ্যাঁ গণিত বিষয়টা মনে রাখার জন্য প্রচুর প্র্যাকটিস করার দরকার আছে। যারা মনে করেন যে আমি আপনাদেরকে সত্য কথা বলি, তো এই জন্য মনে করেন যে অনেকে মন খারাপ করে। কেন মন খারাপ করে? মন খারাপ করার কারণ আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে ভাই অন্য কোথায় যে 3 মাসে কোর্স কমপ্লিট করে দিচ্ছে, 3.5 মাসে আমি কোর্স কমপ্লিট করে দিচ্ছি, হ্যাঁ আমি চাপাবাজি করতে পারি। প্রবলেম এখানে
আমি চাপাবাজি করতে পারি না। 3 মাস, 3.5 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসে অঙ্কের কিছুই করা যায় না। রিয়েলি যদি আপনি বিগিনার্স হন, ইফ ইউ আর বিগিনার্স, তাহলে কিছুই করা যায় না। আপনাকে 1 বছর টাইম দিতে হবে। ভালো কিছু করতে হলে আপনি বিসিএস ক্যাডার হবেন, মাইন্ড করেন না প্লিজ। আপনি বিসিএস ক্যাডার হবেন, কিন্তু অঙ্ক আপনি সহজগুলো করে পার পেয়ে যাবেন। তাই হয়? তাই হয়? বলেন কখনোই না। প্রবলেম। আপনি ভালো ভালো চাকরি পেতে চান, বড় চাকরি পেতে চান, তাহলে আপনাকে কঠিন জিনিস সলভ করতে হবে প্লিজ। এইটুকু বোঝেন, এই বাস্তবতাটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন আমি প্রাইমারি স্কুলে চাকরি পেতে চাই, তার তো বিন্যাস সমাবেশ করাই লাগবে না। তার তো সেটের ওই 3 সেটের অঙ্ক, ইনক্লুশন, এক্সক্লুশন, প্রিন্সিপাল, এগুলো কিছুই করা লাগবে না, করাই লাগবে না। এখন আমি যদি চাপাবাজি করে বলতাম যে 3 মাসে কোর্স কমপ্লিট, চলে আসুন, তাহলে যে 3 মাসে কোর্স তো কমপ্লিট হয় না ভাই। 122টা ক্লাস লাগছে, 122টা ক্লাস লাগছে। এটা কি চারটেখানি কথা? 122টা ক্লাস আগে গেছে, আর নতুন ব্যাচ হয়েছে, সেটাতে মনে হয় ক্লাস লেগে গেছে 140টার মতো। এটা তো আমি নিজে কেন আমি শেখানোর চেষ্টা করছি। আমার মনে হয়েছে না শেখানো উচিত, এটা নালে পরে পরবর্তীতে অন্য জায়গায় যায় যখন ঝামেলা করবে, এই জন্য ক্লাস নিচ্ছি। কিন্তু তারপরে দুই একজন মনে করছে যে এই ভাই আমাদের এত টাইম লেগে গেছে, কি করবো ভাই, তাই তো লাগবে। না না না, 43-এর কোর্স এখন এখন তো পসিবল না। মাইন্ড করেন না। হ্যাঁ, 43-এর কোর্স আমি তো বলতেই পারতাম, আমি যদি চাকরি বিসিএস এ যদি একটা ঘোষণা দিতাম যে 43 20 ক্লাসে 10 নম্বরের ব্যবস্থা, 20টা ক্লাস করুন 10 নম্বর পেয়ে যান, বলতে পারতাম। কিন্তু এখন হুড়মুড়ো স্টুডেন্ট ভর্তি হতো, আমি জানি তো। আমি মানুষের সাইকোলজি এরকম, খালি কমন দেন, কমন আমাকে কমাই দেন, যত কমাই দিতে পারেন, কমন তো পড়বে না। তাহলে ভর্তি নেওয়ার পর তবে গালি খাবো। এই গালি খাবে কি? আমি গালি খাওয়ার পক্ষে নেবেন, ঠিক আছে? 20টা ক্লাসে 10 নম্বর কমন করে দিচ্ছি। সবাই মনে কত আশা নিয়ে ভর্তি হয়েছে ভাই, বুক ভরা আশা নিয়ে, বুক ভরা আশা ভালোবাসা নিয়ে ভর্তি হয়েছে, কাজ হবে না ভাই। আমি এই কথা বলি বলে আমাকে কেউ ভালোবাসে না, পছন্দ করে না, বলে যে ভাই অনেক দেরি করে, সমস্যা, ঠিক আছে? তো সত্য কথা তাই না? এগুলা এই যে মানুষের সাইকোলজি এরকম, যে কম ক্লাস, কম পড়া, বেশি কমন হয়। ওই কমন করলে সবাই পড়বে, ওটা আমি পড়াইছি, সমস্যা। ওটা হচ্ছে একটা মানুষের সাইকোলজি নিয়ে খেলা করা, যেটা আমি পছন্দ করি না। আমি যা পারবো না তা বলবো না, সোজা কথা। আচ্ছা, এবার চলে যাচ্ছি হচ্ছে ম্যাজিক। আমি পারি না ভাই, ম্যাজিক জিনিস ভালো না, ম্যাজিক খারাপ। গণিতে কোনো ম্যাজিক নেই। গণিত হলো ভালোবাসা তৈরি করতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যারা ম্যাজিক চান তারা অন্য কোথাও যেতে হবে, আমার কাছে হবে না। আমি অরিজিনাল জিনিস শেখাবো, শিখবেন, সময় লাগবে, কিন্তু চাকরির পরীক্ষা হলে যে শান্তি পাবেন, সত্যি কথা। যা যদি প্র্যাকটিস করতে পারেন, মনে রাখতে পারেন। মেলা সময় নষ্ট করে দিলাম, আর সময় নষ্ট না করি। আচ্ছা, 21 নাম্বার, ঘন্টায় 50 কিলোমিটার দ্রুতিতে 100 মিটার। আচ্ছা দেখেন একটু 21 নাম্বার কি বলছেন। ঘন্টায় 50 কিলোমিটার দ্রুতিতে 100 মিটার একটি ট্রেন, 100 মিটার একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 120 মিটার লম্বা অন্য একটি ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনের দ্রুতি কত? আগে বুঝতে হবে কি কি নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখেন, ঘন্টায় 50 কিলোমিটার দ্রুতিতে, হ্যাঁ তাহলে ঘন্টায় 50 কিলোমিটার দ্রুতিতে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, তার মানে T1, ট্রেন 1 হচ্ছে 100 মিটার। আচ্ছা, এই ট্রেন আমাদের বেগ দিয়ে আছে কত? 50 কিলোমিটার। আমি লিখছি শুধু আপনাকে বোঝানোর জন্য, কিলোমিটার পার আওয়ার। বিপরীত দিক থেকে আসা 100 মিটার দৈর্ঘ্য অন্য একটি ট্রেন, তার মানে ট্রেন দুটো পরস্পর বিপরীত, তার মানে আরেকটা ট্রেন আসছে, তার দৈর্ঘ্য হচ্ছে T2 120 মিটার। এরা পরস্পর বিপরীত দিক থেকে আসছে, রাইট? এই দ্বিতীয় ট্রেনের স্পিড দেওয়া নাই, এই দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে s2। দ্বিতীয় ট্রেনের স্পিড দিচ্ছে s2। এই স্পিডের জন্য s দিছি, বুঝছেন কি আমার কথা না? এই দ্বিতীয় ট্রেনের স্পিড s2 বের করতে হবে, এটাই বলছে। আর এরা পরস্পরকে অতিক্রম করে t 6 সেকেন্ডে, ব্যাস। এখন পরস্পর বিপরীত দিক থেকে আসলে আমাদের সূত্র তো d রিলেটিভ স্পিড ইনটু টাইম। তাহলে d এর জায়গায় কি হবে? t1 + t2, এইখানে যোগ সব সময়। আর রিলেটিভ স্পিডের জায়গায় কি হবে? যেহেতু পরস্পর বিপরীত দিক থেকে আসছে, তাহলে আচ্ছা এরা যেহেতু পরস্পর বিপরীত দিক থেকে আসছে, তাহলে এদের বেগ কি হবে? যোগ হবে। তাহলে একটা বেগ হচ্ছে 50, মনোযোগ দিন প্লিজ, 50, আর একটা বেগ হচ্ছে s2, এটা বের করতে হবে। তাহলে 50 + s2, ওকে। যেহেতু এটা কিলোমিটার পার আওয়ারে আছে, আর এই পাশে যেহেতু এগুলো মিটারে আছে, এখানে আমাকে 5/18 দিয়ে যোগ গুণ করে দিতে হবে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করে নিলাম। t দিয়ে t হলো কয় সেকেন্ড? t হলো ভাইয়া 6 সেকেন্ড। এই t1 + t2 দেখেন 100 আর হচ্ছে 120, এই যে 100
প্লাস 120 ইজ ইকুয়াল টু 50 প্লাস S2 ইনটু 5/18 318, তাহলে কত 5/3, তাহলে এই পাশে কত হচ্ছে 220 220 ইজ ইকুয়াল টু 50 প্লাস S2 ইনটু 5/3। এবার দেখেন এই 5 দিয়ে এটাকে কাটেন, দেখেন গুণ আছে না, তাহলে 4 5 20 থাকলো কত 4 5 20 থাকলো হচ্ছে 2 4 5 20 44, এই 5 দিয়ে কাটলে 44। এবার 3 দিয়ে এটাকে গুণ করেন তো 44 গুণ 3, এই যে 3 নিচে আছে 44 গুণ 3 ইজ ইকুয়াল টু 50 প্লাস S2। এবার 44 গুণ 3 3 4 12 2 3 4 12 আর 1 13 132 ইজ ইকুয়াল টু 50 প্লাস S2। এবার S2 রেখে দেন 50 এর পাশে নিয়ে আসুন, তাহলে 132 মাইনাস 50 ইজ ইকুয়াল টু S2। 132 থেকে 50 গেলে কত থাকে 82, তাহলে S2 ইজ ইকুয়াল টু 82 এটাই উত্তর, এই 82 কিলোমিটার পার আওয়ার। S2 ইজ ইকুয়াল টু 82 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পারছেন 82 যে উত্তর হচ্ছে 82। 20 নাম্বার অঙ্কটা স্ক্রিন থেকে সরিয়ে ফেলেছি, মানে 20 নাম্বার কি করাইনি? আচ্ছা 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 সমস্যা নাই, 20 নাম্বার করে দিচ্ছি, আবার পরে আসছি, ভুলে গেছি আমি, মনে করছি এটা করানো হয়ে গেছে, আপনারা আবার তারপর উত্তর দিয়ে দিয়েছেন। তাহলে S2 82 এটা কিলোমিটার পার আওয়ার, এটা উত্তর। এখন অনেকে আমাকে বলবেন ভাই এটা যে কিলোমিটার পার আওয়ার কিভাবে, এখানে তো মিটার পার সেকেন্ড করলেন। ভাই আমি মিটার পার সেকেন্ড করছি এই পুরোটাকে, কিন্তু ভিতরে যেটা ছিল এদিকে তাকান, এই 50 কিন্তু কিলোমিটার পার আওয়ারে ছিল, এই S2 কিন্তু কিলোমিটার পার আওয়ারে ছিল, ধরে নিছি আমি এই টোটালটাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করছি, কিন্তু ভিতরে যে S2 আছে সে তো কিলোমিটার পার আওয়ারেই আছে, তার মানে S2 মান বের হইছে, মানে সরাসরি কিলোমিটার পার আওয়ারেই বের হইছে, এখানে আবার মিটার পার সেকেন্ড করে না আলাদা করে। আশা করি বুঝছেন, ক্লিয়ার সেটা, অঙ্কটা বোঝা গেছে কি? এবার আমি আগের অঙ্কে চলে যাচ্ছি, সমস্যা নেই। দেখেন 20 নাম্বার করে দিচ্ছি এখন, ওকে মুছে দিচ্ছি এবার। হ্যাঁ দেখেন 20 নাম্বারে কি বলছে, 20 নাম্বারে বলছে এই ঘন্টায় 40 কিলোমিটার ও 22 কিলোমিটার দ্রুতিতে একই দিকে চলন্ত দুটি ট্রেন একে অপরকে 1 মিনিটে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হয়, 125 মিটার হয়, তবে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে আমাদের দেওয়া আছে T1 দেওয়া আছে 125 হ্যাঁ, আর T2 দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলছে। এরা পরস্পর কি একই দিকে চলছে, তার মানে রিলেটিভ স্পিডের জায়গা কি হবে, রিলেটিভ স্পিডের জায়গা বিয়োগ হবে, যেহেতু একই দিকে চলছে। তাহলে আমাদের সূত্র কি, ডিসটেন্স d ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইনটু টাইম। তাহলে ডিসটেন্স d এর জায়গা হবে T1 প্লাস T2। ওকে, রিলেটিভ স্পিডের জায়গা কি হবে, যেহেতু দুইটা একই দিকে চলছে বিয়োগ হবে, তাহলে বিয়োগ, একটার বেগ হচ্ছে 40 আর একটার বেগ হচ্ছে 22, তাহলে 40 মাইনাস 22, এটা মিটার পার সেকেন্ড আছে, যেহেতু ট্রেনের দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে, এগুলা কিলোমিটার পার আওয়ার আছে, দেখেন তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ ইনটু টি। টাইম কয় সেকেন্ড লাগছে 1 মিনিট, দেখেন টাইম লাগছে 1 মিনিট, মিনিট রাখা যাবে না, 60 সেকেন্ড বাড়াতে হবে, কেন এগুলো মিটার পার সেকেন্ড করে নিছি, তাহলে 60 সেকেন্ড। কেন 60 সেকেন্ড, কারণ টি ইকুয়াল টু 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। আচ্ছা এই T1 আর T2 এর মান বসান, তাহলে 125, T1 হচ্ছে 125 আর T2 বের করব, T2 কে x ধরলাম, যেহেতু T2 বের করব T2 কে x ধরলাম। হ্যাঁ 40 থেকে 22 গেলে কত থাকে ভাইয়া, 40 থেকে 22 গেলে 18 ইনটু 5/18 ইনটু 60। ওকে, এই 18 18 ক্যান্সেল। আচ্ছা তাহলে 5 6 এই পাশে কত হচ্ছে 300, দেখেন 5 6 30 আর একটা শূন্য 300, আর এই পাশে হচ্ছে 125 প্লাস x, 125 এই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে x ইকুয়াল টু 300, এই 125 এই পাশে বিয়োগ হবে, 325 মাইনাস 300 মাইনাস 125 ইজ ইকুয়াল টু 175 মিটার। তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 175 মিটার, 175 মিটার। জি বোঝা গেছে কি বিষয়টা? জি বোঝা গেছে কি, বোঝা গেছে? আশা করি বুঝছেন সবাই। আচ্ছা কোনো সমস্যা? জি এবার আমি চলে যাচ্ছি, এটা 21 নাম্বার গেল, এবার 22, দেখে ভাই 21 হয়ে গেছে তাই না, এবার 22 নাম্বার প্রশ্নটা দেখেন স্ক্রিনে আসছে। আচ্ছা 22 নাম্বার প্রশ্ন বলছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে। ওকে ফাইন, তো দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে পরস্পর বিপরীত দিক থেকে। হ্যাঁ তাহলে বিপরীত দিক থেকে, তাহলে রিলেটিভ স্পিডের জায়গা কি হবে,
যোগ হবে যেহেতু বিপরীত দিক থেকে আসছি। ওকে ফাইন। যদি প্রথম ট্রেনের গতি ঘন্টায় 30 কিলোমিটার হয় তাহলে প্রথম ট্রেনের গতি স্পিড দেওয়া আছে 30 কিলোমিটার ঘন্টায়, 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। তবে দ্বিতীয় ট্রেনের গতি কত? আচ্ছা, তাহলে পরস্পর বিপরীত দিক থেকে আসছে, তাহলে একবারে ডিসটেন্স ডি ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইনটু টাইম। একটু বোঝা গেছে, রিলেটিভ স্পিড ইনটু টাইম। ডিসটেন্সের জায়গায় দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল 150 একবারে বসাচ্ছি, এখন আর ওসব লিখবো না। 150 প্লাস 100 ইজ ইকুয়াল টু রিলেটিভ স্পিড মানে পরস্পর বিপরীত দিক থেকে আসছে মানে যোগ হবে। একটার বেগ দেওয়া আছে ভাইয়া ঘন্টায় 30, আর একটার বেগ দেওয়া নাই, ওটা আমরা বের করব, এটা ধরলাম s2 স্পিড 2। বোঝা গেছে, 30 প্লাস স্পিড 2, এটা দ্বিতীয় ট্রেনের স্পিড বের করতে হবে, এজন্য ওটা লিখলাম স্পিড 2। আচ্ছা, এটা যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে আমাকে মিটার পার সেকেন্ড করতে হবে, কেন এই যে পাশে এগুলো মিটারে আছে, তাহলে এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করি। আচ্ছা, ইনটু এই যে টাইম কয় সেকেন্ড লাগছে, পরস্পরকে 10 সেকেন্ড অতিক্রম করে, তাহলে এটা 10 দিয়ে গুণ করলাম। ওকে, তাহলে এখানে হচ্ছে 250 ইজ ইকুয়াল টু 30 প্লাস s2 ইনটু 5/18 ইনটু 10। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, হ্যাঁ, এই 5 দিয়ে এটা 25, 5 বার যায়, এই 18 এই পাশে ভাগ আছে, এই পাশে গুণ হবে, 5 এর সাথে 18 গুণ হবে, তাহলে 5 ইনটু 18 ইজ ইকুয়াল টু 30 প্লাস s2। 5 18 কত, 90, 90 ইজ ইকুয়াল টু 30 প্লাস s2। এবারে 30 এই পাশে বিয়োগ করেন, তাহলে 90 মাইনাস 30 ইজ ইকুয়াল টু s2। তাহলে s2 কত হচ্ছে 60, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার। ওকে জি, 60 কিলোমিটার পার আওয়ার। গতকালকে ক্লাস দেখবেন শাকিল ভাইয়া, এসে শাকিল, গতকালকে ক্লাস দেখবেন, তাহলে বুঝবেন যে কেন 5/18 আসলো, কোথা থেকে আসলো। হ্যাঁ, সমস্যা নেই, গতকালকে ক্লাসে দেখে এটা দেখে আপনি পারবেন। তাহলে 60, আশা করি বুঝছেন। হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এবার যাচ্ছি 22 এর পর 23 নাম্বার প্রশ্ন দেখেন। 23 নাম্বার প্রশ্ন, 60 মিটার পার সেকেন্ড কেন ভাই? 60 মিটার পার সেকেন্ড কেন? আমি তো সেই কথাটা প্রথমেই বললাম। কেন? আপনি আমার কথা বোঝেন। এই যে 30, এই 30 টা কি মিটার পার সেকেন্ড? না, কিলোমিটার পার আওয়ার। এটা কি কিলোমিটার পার আওয়ার? ভিতরে কিলোমিটার পার আওয়ার আছে, এই টোটালটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য একটু দিয়ে গুণ করছি, তাতে কি ভিতরের জিনিসটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড হয়ে গেছে? না, এই টোটাল জিনিসটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি যারা আছে তারা তো কিলোমিটার পার আওয়ারে আছে। বুঝেননি কথাটা? ভিতরে যারা ইন্ডিভিজুয়ালি আছে তারা কিলোমিটার পার আওয়ারে আছে, কিন্তু এই টোটাল সিস্টেমটা, এই টোটাল ইউনিটটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়েছে, কারণ গুণটা তো আমি একটাকে করে নাই, পুরোটাকে করছি। ভিতরে যে s2, জি, এটা ভুললে কিন্তু অবস্থা খারাপ। এবার দেখেন 23 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 23 নাম্বার প্রশ্ন তুলতে 220 মিটার দীর্ঘ একটি ট্রেন, 23 নাম্বার বলছে 220 মিটার দীর্ঘ একটি ট্রেন, দীর্ঘ কোন ট্রেন 59 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলছে। আচ্ছা, ট্রেনের বিপরীত দিক থেকে 7 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে দৌড়ে আসা কোনো ব্যক্তিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? তার মানে এখানে কিন্তু দুইটা ট্রেন না, একটা ট্রেন একটা ব্যক্তি। হ্যাঁ, তাহলে দেখেন এই হলো ট্রেন, এই ট্রেনের এটা হলো 59 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছে। আচ্ছা, তাহলে এদিকে যাচ্ছে একটা লোক, হ্যাঁ একটা লোক, এই যে একটা লোক এদিকে আসছে, এই লোকটা এদিকে দৌড়ে আসছে, দেখেন এদিকে দৌড়ে আসছে 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ট্রেনটা একে কত সময় অতিক্রম করবে? তাহলে আমরা কিন্তু দাঁড়ানো লোক করছিলাম, দেখেন লোক দাঁড়ায় থাকলে করছিলাম, মনে আছে d = s * t, তখন আমরা d এর ডিসটেন্সের জায়গায় শুধু ট্রেনের দৈর্ঘ্য নিতাম। এবার কিন্তু দাঁড়ায় না, এ কিন্তু দৌড়ে আসছে, তার মানে আমাকে এখন ডিসটেন্স d = রিলেটিভ স্পিড ইনটু টাইম নিতে হবে। কেন? কারণ ট্রেনও গতিশীল, এই ব্যক্তিও গতিশীল। এখন বলেন এই ডিসটেন্সের জায়গা কি নেব? ডিসটেন্সের জায়গা শুধু এই ট্রেনের দৈর্ঘ্যের সমান নিতে হবে। কেন? কারণ এর তো কোনো দৈর্ঘ্য নাই, এই লোকের কি কোনো দৈর্ঘ্য আছে? দৈর্ঘ্য আছে, কিন্তু এর এই প্রস্থ বরাবর, মানে আমার কথা কি বুঝছেন, যে এর যে দৈর্ঘ্য, মানে এ যদি দাঁড়ায় থাকতো, এই লোকটা কতটুকু দূরত্ব অতিক্রম করলে একে অতিক্রম করতে পারতো? দৌড়ায় সেই যে ট্রেনের সমান, ট্রেনের দৈর্ঘ্য যতটুকু ততটুকু দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়ে যেত। তার মানে এর যেহেতু কোনো নাই, প্রস্থ যা আছে সেটা খুবই সামান্য, ওটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তার মানে এখানে আমাকে ডিসটেন্সের জায়গা শুধু ওই একটা ট্রেনের দৈর্ঘ্য নিতে হবে, কারণ আরেকটা তো ট্রেন না, মানুষ, ওর কতটুকু, ওর প্রস্থ আর কতটুকু, বোঝা গেছে কি? জি, তাহলে এই ডিসটেন্সের জায়গায় নেব ট্রেনের দৈর্ঘ্য, আর এই রিলেটিভ স্পিডের জায়গায় নিব এই দুজনের রিলেটিভ স্পিড, যেহেতু পরস্পর বিপরীত দিকে তাহলে যোগ করতে হবে, তাহলে 59 প্লাস 7 ইনটু টাইম আমাকে বের করতে হবে, তাহলে রেখে দিলাম। আচ্ছা, 5/18 দিয়ে গুণ করতে হবে, কারণ কিলোমিটার পার আওয়ার, এটাকে আমাকে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড, আর টাইম আমাকে বের করতে হবে, রেখে দিলাম। এই ট্রেনের দৈর্ঘ্য কত? এই ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে
150, তাহলে 150 ইজ ইকুয়াল টু 59, এটা 66 ইনটু 5/18 ইনটু টি। আচ্ছা দেখেন তো কাটাকাটি করা যায়, 3 6 18, 3 6 18, 6 11 66, 6 11 66। আচ্ছা সমস্যা নেই, এগুলো সব নিয়ে আসেন তো, এগুলো এই পাশে নিয়ে আসেন, টি রাখেন। এই যে 150, হ্যাঁ এই 3 এই পাশে নিচে আছে, এই পাশে এই যে উপরে চলে আসলো, এই 11 এই পাশে উপরে আছে, এই যে নিচে চলে আসলো, এই 5 এই পাশে উপরে ছিল, এই যে নিচে চলে আসলো, ইজ ইকুয়াল টু টি। 5 দিয়ে কাটেন তো, 3 5 15 0 30, 90/11। কি ব্যাপার, কোনো ভুল হলো না? 150 250 220, এটা কিন্তু 220, সরি 220, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 220, সরি হ্যাঁ আমি নিচের অঙ্কটা দেখছি, নিচের অঙ্ক দেখে এই ঝামেলাটা পেয়ে গেছি। তারপরের অঙ্কটাই 150, তাহলে 66 ইনটু 5/18 ইনটু টি। আচ্ছা এবার কাটাকাটি করা যাবে, সমস্যা নেই। দেখেন 6 দিয়ে কাটি, 3 6 18, 6 11 66, 11 দিয়ে কাটা যায়, 11 দুগুণী 22, একটা শূন্য। হ্যাঁ এই 5 দিয়ে কাটা যায়, দেখেন 4 5 20, তাহলে এখানে 3 আছে আর এখানে 4 আর এর নিচে 3, এই টি রেখে দেন, টি বের করবেন, তাহলে 3 এর পাশে গুণ করেন, তাহলে এই যে 4 আর 3 এর পাশে নিচ থেকে চলে আসলো ইজ ইকুয়াল টু টি, তাহলে টি ইজ ইকুয়াল টু 3 4 12 সেকেন্ড, তাহলে 12 সেকেন্ড সময় লাগবে। জি জি 12 সেকেন্ড সময় লাগবে। তো থ্যাংক ইউ, হ্যাঁ ভুল হয়েছে আমার, আমি পরের অঙ্কটা দেখছি। তাহলে 12 সেকেন্ড সময় লাগবে। তাহলে দেখেন একই জিনিস, যখন দুইটা ট্রেন হোক, একজন লোক হোক, একজন ট্রেন হোক, রিলেটিভ স্পিড ব্যবহার করতে হবে যদি দুইজনই গতিশীল হয়। ওকে, রিলেটিভ স্পিড ব্যবহার করতে হবে। আচ্ছা রিলেটিভ স্পিড, সেটা যদি বস্তু দুইটা বা ট্রেন দুইটা বা যাই হোক, তারা যদি পরস্পর বিপরীত দিকে যায় তাহলে যোগ করবেন, যদি পরস্পর একই দিকে যায় তাহলে বিয়োগ করবেন। আর এখানে আমরা কেন শুধু একটা ট্রেনের দৈর্ঘ্য নিলাম, কারণ আর একটা তো লোক, ওর তো কিছুই নাই, ওটা তো আপনি যদি যখন দৌড়ায় যাবেন, আপনার এই প্রশ্নটা কত কি? আচ্ছা তাহলে ওটা না নিলেও চলবে, সমস্যা নেই। হ্যাঁ তাহলে এবার দেখেন 23 এর পরে 24 নাম্বার, 24 নাম্বার প্রশ্ন দেখেন। আচ্ছা 24 নম্বরে কি বলছে, 150 মিটার দীর্ঘ কোন ট্রেন, 150 মিটার দীর্ঘ কোন ট্রেন 68 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে একই দিকে 8 কিলোমিটার পার আওয়ার গতিতে চলন্ত কোন ব্যক্তিকে ট্রেনটি কত সময় অতিক্রম করবে? আচ্ছা জি 12 সেকেন্ড, 12 সেকেন্ড ভাইয়া, 12 সেকেন্ড, কারণ সময় বলছে না, টাইম চাইছে, টাইম, ওটা 12 সেকেন্ড মহিউদ্দিন ভাইয়া। আচ্ছা এখানে কি বলছে, 150 মিটার দীর্ঘ কোন ট্রেন 68 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে একই দিকে 8 কিলোমিটার পার আওয়ার গতিতে চলন্ত কোন ব্যক্তিকে ট্রেনটি কত সময় অতিক্রম করবে? এবার একই দিকে চলছে, তাহলে আমাদের সূত্র তো কি, ডিসটেন্স ইজ ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইনটু টাইম, যেহেতু দুইটা বস্তু কি গতিশীল। আচ্ছা তাহলে ডিসটেন্সের জায়গায় এখানে তো শুধু একটা ট্রেন, এটা 150, আগের অঙ্কেই 150 লিখে দিয়েছিলাম। হ্যাঁ আর রিলেটিভ স্পিড এবার একই দিকে যাচ্ছে, বিয়োগ হবে, তাহলে বিয়োগ হবে, তার মানে কত, এই যে ট্রেনের দ্রুতি হচ্ছে 68 আর লোকের দ্রুতি হচ্ছে ভাইয়া 8, এটা কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ ইনটু টাইম বের করব, রেখে দিলাম। আশা করি বুঝছেন সবাই। ওকে এবার দেখেন ক্যালকুলেশন, এই 150 ইজ ইকুয়াল টু 68 থেকে 8 দিলে 60 ইনটু 5/18 ইনটু টাইম। ওকে আচ্ছা এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, এই 5 দিয়ে 15 কে কাটলে 3 বার যায়, 3 5 15। আচ্ছা এই 3 দিয়ে এটা দিয়ে কাটা যায়, 3 6 18, টি বের করবে, তাহলে টি রাখেন, এই 3 এই পাশে আছে আর এই 3 নিচে আছে, এই পাশে এসে উপরে এসে গুণ হবে, তাহলে 3 গুণ 3 ইজ ইকুয়াল টু টি, টি ইকুয়াল টু 9 সেকেন্ড, যেহেতু টাইম চাইছে তাহলে এটা উত্তর হচ্ছে 9 সেকেন্ড। আশা করি বুঝতে পারছেন। জি অনেক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে একদম সিম্পল, আমি আবার বলছি ট্রেনের অঙ্ক খুবই সিম্পল, কালকে যেগুলো করাইছি এবং এগুলা আজকে যেগুলো করাইছি মোটামুটি ম্যাক্সিমাম কভার করে দিছি। হ্যাঁ ম্যাক্সিমামই কভার করে দিছি অ্যাডভান্স লেভেলের অঙ্ক সহ, তারপরেও কিছু কিছু অঙ্ক আমি ওই যে বলছি বিশেষ চলে গেলে আপনারা যারা ব্যাংক প্রিপারেশন তাদের জন্য আমি 3-4টা ক্লাস দিব এই গতির উপর, শুধু এই অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক দিব। হ্যাঁ নো প্রবলেম। 24 এর পরে 25 নাম্বার প্রশ্ন, 25। আচ্ছা 25 নম্বরে কি বলছে দেখেন, 25 নম্বরে বলছে 100 মিটার দীর্ঘ কোন ট্রেন বিপরীত দিক হতে 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে দৌড়ে আসা কোন লোককে 6 সেকেন্ড অতিক্রম করে ট্রেনের দ্রুতি কত? আচ্ছা এবার বলছে 100 মিটার দীর্ঘ ট্রেন, তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। আচ্ছা এবং বিপরীত দিক থেকে আসা একজন লোক 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে দৌড়ে আসা কোন লোক, তাহলে একটা লোক আসছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে বিপরীত দিক থেকে একটা বিপরীত, ট্রেনও গতিশীল লোকও গতিশীল, তাহলে রিলেটিভ স্পিড ব্যবহার করতে হবে, বোঝা গেছে। আচ্ছা
6 সেকেন্ড অতিক্রম করে, তার মানে অতিক্রম করার টাইম 6 সেকেন্ড দেওয়া আছে। বলছে ট্রেনের দ্রুতি কত? ট্রেনের দ্রুতি, তাই আমাদের সূত্র কি? ডিসটেন্স ইজ ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইনটু টাইম। তাহলে ডিসটেন্সের জায়গা যেহেতু ট্রেন আর লোক, তাহলে ট্রেন, একটা ট্রেনের দৈর্ঘ্য যে 100 মিটার, লোকের তো কোনো দৈর্ঘ্য নেই, হ্যাঁ আছে কিন্তু নেওয়া যাবে না, সমস্যা নেই। আর রিলেটিভ স্পিডের জায়গায় এখন কি হবে? ট্রেনের দৈর্ঘ্য ধরেন s1 আর লোকের বিপরীত দিক থেকে আসে, তাহলে যোগ হবে, লোকের দ্রুতি হচ্ছে 5। এই ট্রেনেরটা বের করতে হবে, এটা দেওয়া নাই, এটা বের করতে হবে। এই যে s1 কেন দিছি? ট্রেনেরটা s1, হ্যাঁ সমস্যা নাই। তাহলে এটা কিলোমিটার পার আওয়ার আছে, যে 5 কিলোমিটার পার আওয়ার, আমরা ধরে নিচ্ছি s1 টাও কিলোমিটার পার আওয়ারে আছে। মনোযোগ দেন প্লিজ, এটা লোকেরটা কিলোমিটার পার আওয়ারে, তাহলে আমরা ধরে নিচ্ছি s1 টাও কিলোমিটার পার আওয়ারেই আছে। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ ইনটু t দেওয়া আছে। আচ্ছা, তাহলে t কয় সেকেন্ড? t দেওয়া আছে ভাইয়া 6 সেকেন্ড, না কয় সেকেন্ড? 6 সেকেন্ড অতিক্রম করে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বের করব, তাহলে একটা কাজ করি, 3 6 18, এই 5 দিয়ে এটাকে কাটা যায়, 5 20 100। দেখেন এবার 3 দিয়ে এটা গুণ করেন, 3 দিয়ে এটা গুণ করলে 20 গুণ 3 ইজ ইকুয়াল টু s1 প্লাস 5। ওকে, তাহলে 3 20 60 ইজ ইকুয়াল টু s1 প্লাস 5। এই 5 এর পাশে বিয়োগ করেন, তাহলে 60 মাইনাস 5 ইজ ইকুয়াল টু s1। তাহলে কত হলো? s1 ইজ ইকুয়াল টু 60 থেকে 5 গেলে 55 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার আমি ধরে নিয়েছি এখানে যে এটা কিলোমিটার পার আওয়ার। জি, 55 কিলোমিটার পার আওয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই উত্তর দিচ্ছেন, ধন্যবাদ। এটা কত নম্বর ছিল? 25। 25 এর পরে আমি চলে যাচ্ছি 26 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 26। আচ্ছা, কালকে কিন্তু দিনে ক্লাস নেব কোনো এক সময়, কারণ কালকে 8টার সময় বাংলাদেশে খেলা আছে। আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড কাপ খেলা, প্রথম খেলা, খেলা দেখবো রাতে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের ক্লাসটা দিনে কোনো এক সময় নিয়ে নেবো, আমি জানাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, 26 নম্বরে কি বলছে? 26 নম্বরে বলছে 125 মিটার দীর্ঘ একটি ট্রেন একই দিকে 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলমান কোনো ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনের দ্রুতি কত? আবার ট্রেনের দ্রুতি চাইছে। আচ্ছা, তাহলে 125 মিটার দীর্ঘ একটি ট্রেন একই দিকে চলমান, একই দিকে 5 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলমান কোনো ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের দ্রুতি কত? এবার লোকটা, ট্রেন যেদিকে, লোকটা যাচ্ছে সেদিকে, তাই তো বুঝতেই পারছেন ট্রেনও গতিশীল, লোকও গতিশীল, তাহলে রিলেটিভ স্পিড ব্যবহার করতে হবে। তাহলে ডিসটেন্স ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইনটু টাইম, তাই কি না? ডিসটেন্সের জায়গায় নিতে হবে শুধু ট্রেনের দৈর্ঘ্য 125, আর রিলেটিভ স্পিডের জায়গায় দেখেন ট্রেন এবং লোক দুইজন একই দিকে যাচ্ছে, তাহলে বিয়োগ হবে। তাহলে ট্রেনের বেগ থেকে লোকের বেগ বিয়োগ দিব, তাহলে ট্রেনের বেগ তো ধরলাম s1 মাইনাস লোকের বেগ কত? 5। ঠিক আছে, লোকের বেগ কত? 5। ঠিক আছে, ট্রেনের বেগ থেকে বিয়োগ দিলাম, একই দিকে যাচ্ছে। এটা কিলোমিটার পার আওয়ার আছে, দেখেন 5 কিলোমিটার পার আওয়ার। এই s1 টা মানে ট্রেনের বেগটা আমরা ধরে নিলাম যে কিলোমিটার পার আওয়ারই আছে, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডের জন্য 5/18 দিয়ে গুণ ইনটু টাইম কত সেকেন্ড লাগছে? 10 সেকেন্ড। কত সেকেন্ড লাগছে ভাইয়া? 10 সেকেন্ড। ওকে ফাইন, এবার s1 বের করব, জাস্ট ক্যান্সেল করতে হবে, কাটাকাটি করতে হবে। এই 5 25 এ 125 ভাইয়া, 5 25। হ্যাঁ, এবার এইগুলা সব এই পাশে নিয়ে আসেন। এই 25 এই পাশে আছে, এই 18 এই পাশে নিচে ছিল, এই যে উপরে চলে আসবে, এই 10 এই পাশে উপরে ছিল, এই যে নিচে চলে আসবে, ইজ ইকুয়াল টু s1 মাইনাস 5। 5 দুগুণী 10, 5 5 25, 9 দুগুণী 18, 5 9 কত? 45 ইজ ইকুয়াল টু s1 মাইনাস 5। এবার এই মাইনাস 5 এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 45 প্লাস 5 ইজ ইকুয়াল টু s1। তার মানে 45 প্লাস 5 কত হয়? s1 ইজ ইকুয়াল টু 50 কিলোমিটার পার আওয়ার। 50 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা দেখছি, সমস্যা নাই, আমি চেষ্টা করবো ভাই, বিকালে নিয়ে আমি চেষ্টা করবো, কারণ আমারও তো সকালে কাজ আছে। হ্যাঁ, এবার লাস্ট অঙ্ক, এই ট্রেন স্টেশন প্ল্যাটফর্মের লাস্ট অঙ্ক। হ্যাঁ, লাস্ট অঙ্ক 27 নাম্বার। তারপর আমরা চলে যাব নৌকা স্রোত। নৌকা স্রোতের মানে একটা অংশ করে দিব কালকে, নৌকা স্রোতটা করে তারপর সাধারণ গতি, টাইম স্পিড ডিসটেন্স, যে সাধারণ অঙ্ক, মানুষ বানর বিড়াল কুকুর এগুলো, হ্যাঁ এগুলোর অঙ্ক করে দিব, সমস্যা নাই। 27 নাম্বার অঙ্ক দেখেন, 27 নাম্বার অঙ্কটা একটু ট্রিকি। হ্যাঁ, 27 নাম্বার অঙ্কটা একটু ট্রিকি। কি বলছে দেখেন, 27 নাম্বার অঙ্কে বলছে বিপরীত মুখী দুটি চলন্ত, দুটি ট্রেন, মনোযোগ দিন, বুঝেন কিন্তু এখানে, বিপরীত মুখী দুটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 36 কিলোমিটার ও 45 কিলোমিটার দ্রুতিতে চলছে। তাহলে দুইটা ট্রেন পরস্পর বিপরীত মুখী, এই যে একটা ট্রেন, এই যে আরেকটা ট্রেন। আচ্ছা, একটা ট্রেনের দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য দেওয়া নেই, এটা ধরেন 36 কিলোমিটার পার আওয়ার,
আচ্ছা এটা আঁকাচ্ছি কারণ বোঝানোর জন্য, হ্যাঁ এটা 45 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছে। ধীর গতির ট্রেনের কোনো বসা যাত্রী, তাহলে ধীর গতি কিন্তু এটা, এই যে এটা কিন্তু ধীর গতি, কেন এটা বেগ কম, বেগ কম মানে ধীর গতি। ধীর গতির ট্রেনে বসা কোনো যাত্রী, এই যে এখানে ধরেন একটা যাত্রী বসে আছে, এখানে একটা যাত্রী বসে আছে, হ্যাঁ এই বসা কোনো যাত্রী 8 সেকেন্ডে দ্রুত গতির ট্রেনকে অতিক্রম করে। এইবার এই ধীর গতির ট্রেন, মনোযোগ দেন, এখানে কিন্তু অঙ্কে বলছে ট্রেন দুইটা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, কিন্তু বলছে ধীর গতিতে বসা, যে এখানে যে বসে আছে একটা লোক, এই লোকটা ট্রেনকে অতিক্রম করছে 8 সেকেন্ডে, এই ট্রেনকে অতিক্রম করে নাই 8 সেকেন্ডে এই লোকটা। তার মানে আপনি এই ট্রেন নিয়ে ভাববেন না, ভাববেন শুধু এই লোকটাকে নিয়ে, কারণ আমার অঙ্কে চাইছে এই লোকটা এই ট্রেনকে অতিক্রম করছে 8 সেকেন্ডে। এখন বলেন এখানে কি রিলেটিভ স্পিড ব্যবহার করা যাবে? কারণ এই লোকটা তো ট্রেনের মধ্যে বসে আছে, তাহলে এখানে কি রিলেটিভ স্পিড, এই ট্রেন কিন্তু গতিশীল, দেখেন এখন আপনি ভুলে যান, এই ট্রেন ভুলে যান, তাহলে এই লোকটা এই ট্রেনকে অতিক্রম করছে 8 সেকেন্ডে, দ্রুত গতির ট্রেনকে দিকে যাচ্ছে, রাইট? তাহলে এই এখন এখানে কি রিলেটিভ স্পিড ব্যবহার করা যাবে? কারণ এই লোকটা তো ট্রেনের মধ্যে বসে আছে, ওই লোক তো গতিশীল না, তাহলে কি রিলেটিভ স্পিড ব্যবহার করা যাবে? প্লিজ কমেন্ট করেন, আমি জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই কি কনফিউজড? কেউ কিছু বলছে না। You never can tell. জি, ধীর গতির ট্রেনের দৈর্ঘ্য হিসাব করে লাভ নাই, কারণ আমাকে তো বোঝাইছে যে শুধু এই লোকটা এই ট্রেনকে অতিক্রম করছে, তার মানে আমাকে এই লোক আর এই ট্রেনের কথাটা বিবেচনা করতে হবে। ধীর গতির ট্রেন এখানে জাস্ট আপনাকে, যেটা কিছুই না, এটা একটা ভংসং কথাবার্তা, হ্যাঁ মানে কনফিউজ করার জন্য। এই যে এমএসটি শাপলা খাতুন যাবে, আচ্ছা কেন যাবে না বলেছেন অনেকেই। আচ্ছা এবার আমি বলে দিচ্ছি, এখানে আপনাকে রিলেটিভ স্পিড ব্যবহার করতে হবে। মনোযোগ দেন, কেন? কারণ এই লোকটা ট্রেনের মধ্যে বসে আছে, ঠিক আছে, কিন্তু ট্রেন তো গতিশীল, মানে এই লোকটাও তো গতিশীল, এই লোকটা ট্রেনে বসে আছে ভাইয়া, কিন্তু ট্রেন যাচ্ছে, তাহলে ওকে নিয়ে যাচ্ছে না, তাহলে ট্রেন 36 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, মানে হচ্ছে এই লোকটাও 36 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। কার সাপেক্ষে? এই ট্রেনের সাপেক্ষে। এই ট্রেন কি এই লোকটাকে স্থির দেখবে? না, এই ট্রেন দেখবে এই লোকটা দৌড়াচ্ছে, কেন? কারণ যেহেতু ট্রেন দৌড়াচ্ছে, তাহলে এও দৌড়াচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড ব্যবহার করতে হবে, কারণ এই ট্রেনটাও গতিশীল, আর এই ট্রেনের মধ্যে যে যাত্রী আছে সেও তো গতিশীল, এই ট্রেন যত বেগে গতিশীল এই যাত্রীও ঠিক তত বেগে গতিশীল, বুঝে নিতে হবে। তাহলে আমাকে এখানে ডিসটেন্স কাউন্ট করতে হবে, এই ট্রেনের দৈর্ঘ্য, হ্যাঁ আর রিলেটিভ স্পিড ব্যবহার করতে হবে, তো বুঝতেই পারছেন। এবার বুঝতে পারছেন কি বিষয়টা? হ্যাঁ, তাহলে ডিসটেন্স d = রিলেটিভ স্পিড ইনটু টাইম। এই ডিসটেন্সের জায়গা কার হবে, কার ডিসটেন্স হবে, বুঝছেন? এই ডিসটেন্সের জায়গা কিন্তু এর ডিসটেন্স কিছু আসবে না, কারণ এখানে যে লোকের কথা বলছি, এই লোক আর এই ট্রেনের বিষয়টা কাহিনী হচ্ছে, এখানে এই লোক আর এই ট্রেন, এর ডিসটেন্সের কোনো দরকার নাই। তাহলে এই যে দ্রুত গতির যে ট্রেন, এর ডিসটেন্সটা আমাকে নিতে হবে, এবং এটাই বের করতে বলছে, দ্রুত গতির ট্রেনের ডিসটেন্স কত ইজ ইকুয়াল টু রিলেটিভ স্পিড পরস্পর বিপরীত দিকে, এই হ্যাঁ পরস্পর বিপরীত দিকে, ট্রেনের দিকে যাচ্ছে, এই ট্রেনের দিকে যাচ্ছে, মানে এই লোকটা এদিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে, তাহলে 45 প্লাস 36, এই দুটা কিলোমিটার পার আওয়ার আছে, 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করতে হবে, ইনটু টাইম কয় সেকেন্ড ভাইয়া? টাইম লেগেছে ভাইয়া 8 সেকেন্ড, 8 সেকেন্ড, বাস এটা বের করতে হবে, এই ট্রেনের দৈর্ঘ্যটাই বের করতে হবে, বুঝছেন? 45 আর 36 কত হয়? 45 আর 36 হয় হচ্ছে ভাইয়া 81, 81 ইনটু 5/18 ইনটু হলো 8, দেখেন 9 দুগুণী 18, 4 দুগুণী 8, 2 দিয়ে কাটছি, 9 দুগুণী 18, 4 দুগুণী 8, 9 9 81, হ্যাঁ 4 5 20, তাহলে 9 ইনটু 4 5 20, 9 দুগুণী 18 আর একটা শূন্য, 180 মিটার, 180 মিটার, তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। আচ্ছা না কি বলছেন মহিউদ্দিন ভাই, না কেন ক্লিয়ার হয়নি নাকি? মানে ওই যে কি যে না বলছেন, ক্লিয়ার হলো কি? এবার বলেন, ট্রেন শেষ, ট্রেন এখানে সমাপ্ত, এই যে ট্রেনের এটা আবার টাইম মনে করেন, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, টি তে ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার, কেন মিটার এগুলা? কারণ এগুলো সবই তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করে নিয়েছিলাম, তাহলে উত্তরটা কিসে আসবে? মিটারে আসবে। হ্যাঁ একটু ট্রিকি, কেন ওই যে বললাম এটা ইউজ করা যাবে, এটা দৈর্ঘ্য ধরা যাবে না। জি আশা করি বুঝছেন, বুঝে নিতে হবে বিষয়টা।
আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব নৌকা স্রোত। হ্যাঁ, নৌকা স্রোত, আজকে নৌকা চালাবো ইনশাআল্লাহ। নৌকা ও স্রোত। আচ্ছা, বোঝা গেল তাহলে না? আশা করি বুঝছেন। এবার নৌকা ও স্রোত আমরা শুরু করব। নৌকা ও স্রোত। আচ্ছা, এবার নৌকা স্রোত। তো নৌকা স্রোতের অঙ্ক করার সময় আপনার কি কি লাগবে সেটা আগে বলুন। আগে বেসিক থিওরি বুঝবো। জি, আগে আমরা বেসিক থিওরি বুঝবো। হ্যাঁ, নৌকা স্রোত, আপনাকে নৌকা স্রোতের অঙ্ক ভালোভাবে বুঝতে হলে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে নাম্বার 1 বলে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন, ঠিক আছে? নাম্বার 1, এক নম্বরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুইটা জিনিস বুঝতে হবে, স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল। হ্যাঁ, স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল বুঝতে হবে। স্রোতের অনুকূল স্রোতের প্রতিকূল এই বিষয়টা মানুষ বুঝতে পারে না, বুঝতে পারে কিন্তু অঙ্ক করার সময় বোঝে না, অঙ্ক করার সময় উল্টা পাল্টা করে ফেলে। সেই জন্য বলছি স্রোতের অনুকূল মানে স্রোত যেদিকে যাচ্ছে আপনি সেদিকে যাচ্ছেন, বা নৌকা সেদিকে যাচ্ছে। এখানে যে শুধু নৌকার কথা বলা হবে এরকম না। যখন নৌকা চালাবে কেউ তখন নৌকা, যখন কেউ নিজে সাঁতরাবে তখন ওই সাঁতারু, যখন কোনো ব্যক্তি সাঁতরাচ্ছে তখন ওই ব্যক্তি। আশা করি বুঝছেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, অনুকূলে যাওয়া অর্থ কি? নৌকা স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে যাচ্ছে, বা সাঁতারু সেদিকে যাচ্ছে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, নৌকার বেগ, বেগ বা দ্রুতি। হ্যাঁ, বেগ বা দ্রুতি। স্রোতের অনুকূলে নৌকার বেগ বলতে কি বোঝায়? ধরেন এই যে একটা নদী, মনোযোগ দেন, আগে বেসিক থিওরি যে ভালো বুঝবে সে অঙ্ক ভালো বুঝবে। প্র্যাকটিক্যালি সূত্রগুলো অ্যাপ্লাই করার জন্য আমি প্র্যাকটিক্যাল বিষয়টা বোঝাচ্ছি। ধরেন এখানে একটা নদী আছে, এই নদীটা এদিকে যাচ্ছে, এই যে নদীটা এদিকে যাচ্ছে। তাহলে নদী যদি এদিকে যায়, এখন প্রশ্ন হলো এখানে এই নদীটা এদিকে বয়ে যাচ্ছে। এখন কোন নৌকা যদি আমরা এখানে চালাই দিই, এই যে নৌকা, এই নৌকাটাকে যদি আমরা এখানে ছেড়ে দিই, এই নৌকাটাকে যদি এখানে ছেড়ে দিই, কেউ চালাবে না। তাহলে নৌকাটাকে এখানে দাঁড়ায় থাকবে? দাঁড়ায় থাকবে না, নৌকাটা কিন্তু সামনে যাবে। কেন? কারণ স্রোতটাকে এদিকে নিয়ে যাবে, স্রোতটাকে এদিকে নিয়ে যাবে। ওই যে ওখানে যে সূত্র পড়ছি, ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এখানেও কিন্তু তাই, একই সূত্র, শুধু এই বেগের বিষয়টা একটু এখানে কি কি আসতে হবে সেই বিষয়টা আমাদের জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাই নৌকাটাকে কিন্তু স্রোত এদিকে নিয়ে যাবে, নিয়ে যাবে না? নিয়ে যাবে। তার মানে এই যে নৌকা স্রোত যেদিকে যাচ্ছে, নৌকা যখন যেদিকে যাচ্ছে এটাকে বলা হচ্ছে স্রোতের অনুকূল। কিন্তু নৌকাটা যদি স্রোত এদিকে যাচ্ছে, নৌকাটা যদি এদিকে আসতো তাহলে বলতাম স্রোতের প্রতিকূল, মানে স্রোতের বিরুদ্ধে আসা। তাহলে যখন নৌকাটা স্রোতের এদিকে যাবে, ধরেন স্থির পানিতে নৌকা, এখন বিষয়টা হচ্ছে স্থির পানি, এখানে পানিটা স্থির, কোনো স্রোত নাই। স্থির পানিতে নৌকাটা যদি আপনি এখানে রাখেন, এই নৌকা কি জায়গা এখান থেকে সরবে জীবনে? না, যদি কোনো বাতাস না থাকে এই নৌকা এখানেই থাকবে। তার মানে স্থির পানিতে নৌকাকে নিয়ে যেতে হলে নৌকা চালায় নিয়ে যেতে হবে। তার মানে নৌকা চালালে নৌকার নিজস্ব একটা বেগ থাকবে, সেটাকে বলা হয় স্থির পানিতে নৌকার বেগ। যখন কোনো স্রোত, স্রোত যদি না থাকতো তাহলে কি বেগে যেত, সেটাকে বলা হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ। সেটা ডিপেন্ড করবে এই নৌকায় যে, মানে এই নৌকা বা লঞ্চ হলে এখানে যে মেশিন সেট আপ করা আছে তার শক্তির উপর, বা যে যে মাঝি নৌকা চালাচ্ছে তার শক্তির উপর। কিন্তু এইখানে তো স্রোত আছে, এখন এখানে যদি নৌকা নাও চালায় তাও নৌকা চলে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানেও যদি এখন এই মাঝিটা যদি এখানেও নৌকা চালায় তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে একে তো স্রোত একে নিয়ে যাচ্ছে, আবার মাঝি যখন নৌকা চালাবে তখন মাঝিও একটা বেগে চালাচ্ছে। তার মানে এখানে তখন দুইটা বেগ কাজ করছে, একে তো স্রোত নিয়ে যাচ্ছে তাকে এদিকে, আবার মাঝিও তাকে নৌকাকে চালানোর চেষ্টা করছে। তার মানে এখানে এই যে পানি যদি স্থির থাকা অবস্থায় নৌকা যতটুকু বেগে চলে সেটা কার জন্য চলে? মাঝির জন্য। তাহলে মাঝিও চালাচ্ছে, তার মানে এখানে যে বেগটা ছিল সেটা এখানে কাজ করছে। ওকে, আবার স্রোতের দিকে নৌকাকে নিয়ে যাচ্ছে, তার মানে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন দুইটা বেগ কাজ করছে, একটা তো নৌকার নিজস্ব বেগ আছে, আবার স্রোতের বেগ আছে। এই জন্য কি করে, তার মানে স্রোতের বেগ যদি 5 কিলোমিটার পার আওয়ার হয়, সবাই একটু মনোযোগ দেন তো, স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার এর মানে কি? স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার মানে কি বোঝেন তো? অনেকে এটা বোঝে না, বলে স্রোতের বেগ কি ভাই?
ভাই স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার মানে সহজ বাংলায় যেটা বোঝায়, বেগ 5 কিলোমিটার পার আওয়ার মানে কি 1 ঘন্টায় 5 কিলোমিটার যাবে, মানে স্রোত 1 ঘন্টায় 5 কিলোমিটার যাবে। তার মানে কি? তার মানে হলো যদি এখানে আমরা একটা নৌকা ফেলে রাখতাম, এখানে যদি এই নৌকাটাকে ফেলে রাখতাম, কেউ যদি না চালাতো আর স্রোত যদি থাকতো আর স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার, তার মানে এই নৌকাকে না চালালেও 1 ঘন্টা পরে 5 কিলোমিটার দূরে যেয়ে পাওয়া যাবে। হ্যাঁ, এই জন্য এইটাকে বলা হচ্ছে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার, মানে স্রোতের মানে নৌকা না চালালেও নৌকা 1 ঘন্টায় যত দূর চলে যাবে সেটাই হলো স্রোতের বেগ। কেন? কারণ এই নৌকাটাকে এমনি গেছে না, স্রোত নিয়ে গেছে, তাহলে স্রোত যত বেগে বেয়ে গেছে নৌকাও তত বেগে বেয়ে চলে গেছে। এইবার বুঝছেন কি? তার মানে স্রোতের বেগ মানে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, ছোটের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, মানে কি নৌকা না চালালেও 1 ঘন্টায় 2 কিলোমিটার চলে যাবে। এই হলো বিষয়। আচ্ছা, এখন এই নৌকার অরিজিনাল বেগ মানে পানি স্থির থাকলে যদি নৌকার বেগ 10 হয়, 10 কিলোমিটার পার আওয়ার হয়, মানে কি কোনো স্রোত নাই তাও নৌকার বেগ 10, তার মানে মাঝি একে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে চালাতে পারে। এই নৌকাকে মাঝি প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে চালাতে পারে, তাহলে স্রোত না থাকলেও 10 কিলোমিটার যাবে। তাহলে স্রোত যদি থাকে আর মাঝি যদি 10 কিলোমিটার পার আওয়ার বেগে চালায়, তাহলে স্রোত যদি থাকে 5 কিলোমিটার পার আওয়ারে, তাহলে মাঝি নিয়ে যাচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার আর স্রোত নিয়ে যাচ্ছে আরো 5 কিলোমিটার। তার মানে স্রোতের অনুকূলে গেলে এই 10 কিলোমিটারের সাথে এই 5 কিলোমিটার ফ্রি, তার মানে মোট যাচ্ছে 15 কিলোমিটার। তবে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, স্থির পানিতে নৌকার যে বেগ ছিল সেটা তো থাকছেই, সাথে স্রোতের বেগ অ্যাড হচ্ছে। বোঝা গেছে? তার মানে স্রোতের অনুকূলে যখন আমরা নৌকার বেগ হিসাব করব তখন কি লিখবো, স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগ প্লাস ওই স্থির পানিতে নৌকার বেগ, মানে পানি যদি পানিতে স্রোত না থাকলে মাঝি যে বেগে চালাতো সেই বেগ, সাথে যোগ হবে স্রোতের বেগ, ব্যাস, সাথে স্রোতের বেগ। স্থির পানিতে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আশা করি বুঝতে পারছেন। স্থির পানিতে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, জি। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ ইজ ইকুয়াল টু স্থির পানিতে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এখন এই স্রোতের অনুকূলে নৌকার বেগকে আমরা একটা টার্ম দিয়ে প্রকাশ করব। হ্যাঁ, প্লিজ মনোযোগ দিন প্লিজ। স্রোত মানে এই স্রোতের অনুকূলে নৌকার বেগকে আমরা x দ্বারা প্রকাশ করব, মানে স্রোতের অনুকূলে নৌকার বেগ, এই বেগ এটা বেগ, এটাকে x দ্বারা প্রকাশ করব, কারণ এত বাংলা তো লেখার সময় নেই ভাই, নোটেশন দিতে হবে এখন। তাহলে x কি, স্রোতের অনুকূলে নৌকার বেগ ইজ ইকুয়াল টু এই যে স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগকে u দ্বারা প্রকাশ করে, প্লাস স্রোতের বেগ, স্রোতের বেগকে v দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা এখন থেকে এই ইকুয়েশনটা মনে রাখবো যে স্রোতের অনুকূলে নৌকার বেগ ইজ ইকুয়াল টু মানে x ইজ ইকুয়াল টু u প্লাস v। এখানে x কি, x হলো স্রোতের অনুকূলে নৌকার বেগ, u কি, u হচ্ছে মানে স্থির পানিতে নৌকার বেগ, মানে যদি কোনো পানি না থাকতো মানে স্রোত না থাকতো তাহলে নৌকা যে বেগে যেত। আর v কি, v হচ্ছে স্রোতের বেগ, এটা 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা ওকে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে 2 নাম্বার, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। আচ্ছা আমি এখান থেকে স্ক্রিন বন্ধ সরাই দিই। এবার হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ তাহলে কি হবে, দেখেন মনোযোগ দেন। তাহলে এই যে নৌকা, নৌকা এদিকে যাচ্ছে, সরি স্রোত এদিকে যাচ্ছে, স্রোত এদিকে যাচ্ছে। আচ্ছা এবার স্রোত মনে করেন এদিকে যাচ্ছে, ওকে এদিকে যাচ্ছে, আর নৌকা এবার এদিকে যাবে না, নৌকা এই পাশ থেকে এদিকে আসবে। তার মানে কি বোঝেন, তার মানে মনোযোগ দিন, স্রোত মনে করেন যাচ্ছে এদিকে 3 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত যাচ্ছে, 3 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত যাচ্ছে, এদিকে স্রোত যাচ্ছে, স্রোতের বেগ v, হ্যাঁ স্রোতের বেগ v, এই যে v 3 কিলোমিটার পার আওয়ার এদিকে যাচ্ছে। এবার একটা নৌকা কি করছে, নৌকা এদিকে আসতেছে, এই যে নৌকাটা এদিক থেকে এদিকে আসতেছে, মনে করেন 10 কিলোমিটার পার আওয়ার বেগে, 10 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা এদিকে আসার চেষ্টা করছে। কিন্তু তার মানে কি, নৌকা 1 ঘন্টায় 10 কিলোমিটার আসবে, আর স্রোত এইদিক এখন এইদিক থেকে 1 ঘন্টায় 3 কিলোমিটার যাবে। তার মানে নৌকা 10 কিলোমিটার আসতো যদি স্রোত না থাকতো, তাহলে স্রোত কি করছে, ওকে 3 কিলোমিটার ঠেলে এদিকে নিয়ে যাচ্ছে। তার মানে রেজাল্ট কতটুকু যাবে, এই 10 থেকে 3 বাদ দিলে পারে আসলে ও সরবে হচ্ছে 7 কিলোমিটার। বোঝা গেছে? তার মানে ঘন্টায় সরবে 7 কিলোমিটার, কেন 3 কিলোমিটার ঠেলে নিয়ে যাচ্ছে এদিকে। তাহলে স্রোতের প্রতিকূলে যখন যাব তখন আসলে নৌকার বেগকে কমায় দিচ্ছে, এই জন্য কি করবো, বিয়োগ করবো। ক্লিয়ার? তাহলে কি লিখবো, এটা কিন্তু স্থির পানিতে নৌকার বেগ, কারণ স্থির পানিতে যদি স্রোত না থাকতো তাহলে যে বেগে যেত সেই বেগ থেকে এই স্রোতের বেগটা বিয়োগ দিতে হবে। কেন? কারণ ওই বেগটাকে এটা কমায় দিবে। তাহলে কি করবো, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মানে স্থির পানিতে নৌকার বেগ
স্থির পানিতে নৌকার বেগ মাইনাস প্লাস মাইনাস স্রোতের বেগ, স্থির পানিতে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন হচ্ছে এই স্রোতের অনুকূলে নৌকার বেগকে যেমন x দ্বারা প্রকাশ করছি, স্রোতের প্রতিকূলে নৌকার বেগকে আমরা y দ্বারা প্রকাশ করব। y = স্থির পানিতে নৌকার বেগ কি, এই যে u, আর মাইনাস এই যে মাইনাস স্রোতের বেগ কি, স্রোতের বেগ হচ্ছে v। তাহলে এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে x এই যে y হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। আবার বলছি, এইটাও বেগ, এইটাও বেগ, এইটাও বেগ, কিন্তু তিন বেগ। এগুলো স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। তার মানে এই বেগের মধ্যে মানে নৌকার অরিজিনাল বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ দেওয়া হয়েছে। এটা কিন্তু স্রোতের অনুকূলে নৌকার বেগ। হ্যাঁ, আশা করি বুঝছেন। এখন তাহলে এখানে চারটা বেগ পাইলাম, চারটা বেগ। একটা হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ, হ্যাঁ, আর একটা হচ্ছে স্রোতের বেগ, আর একটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ, এটাও বেগ, আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। এখন আমাদের পরীক্ষায় আসে কি, স্থির পানিতে নৌকার বেগ u আসে পরীক্ষায়, আবার স্রোতের বেগ v আসে পরীক্ষায়। তাহলে আমরা একটা কাজ করব, সেটা কি, এই যে ইকুয়েশন 1 আর 2 যোগ করব একবার। তাহলে ইকুয়েশন 1 2 যোগ করব। তাহলে 1 যোগ 2 করে 1 যোগ 2 করে পাই। তাহলে এই দুটো যোগ করেন তো। তাহলে x = u minus d, y = u plus d, u minus d। যোগ করলে v ক্যান্সেল। তাহলে এখানে কি থাকবে, x plus y = twice u। এবার 2 দিয়ে ভাগ করেন, u বের করব, স্থির পানিতে নৌকার বেগ বের করব, মানে নৌকার অরিজিনাল বেগটা বের করব u। এই 2 এর পাশে গুণ আছে, ভাগ করেন। তাহলে x plus y এর পাশে 2 গুণ আছে, এর পাশে ভাগ করে দিলাম, = u। ওকে, তার মানে u = x plus y divided by 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মনে রাখবেন। তার মানে কি, স্থির পানিতে নৌকার বেগ যখন বের করতে বলবে তখন কি করবেন, তখন স্রোতের অনুকূলে নৌকার বেগ x, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ y। তাহলে স্রোতের অনুকূলের বেগ আর স্রোতের প্রতিকূলের বেগ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, ব্যাস। এই যে সূত্রগুলো কিভাবে আসে জাস্ট আপনার মাথায় এগুলাকে রাখতে হবে, কারণ পরীক্ষার হলে এত বাংলা লেখার সময় নেই ভাইয়া। তাহলে কি করবেন, যখন আপনি স্থির পানিতে নৌকার বেগ বের করেন তখন x plus y by 2। x কি, স্রোতের অনুকূলে নৌকার বেগ, y কি, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। তাহলে আপনি একটু নোট করে রাখবেন যে স্থির পানিতে, অতএব স্থির পানিতে নৌকার বেগ বের করার সূত্র, স্থির পানিতে নৌকার বেগ = কি, উপরে যে স্রোতের অনুকূলে নৌকার বেগ প্লাস স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ডিভাইডেড বাই 2, ব্যাস। এইটা হচ্ছে, যদি আপনি মনে রাখেন একবারে এই মনে রাখলে হবে। আচ্ছা, এখন 1 আর 2 বিয়োগ করব, তাহলে আমরা স্রোতের বেগ পেয়ে যাব। স্থির পানিতে নৌকার বেগ পাইছি, এখন স্রোতের বেগ বের করব। তাহলে 1 বিয়োগ 2 করে, আচ্ছা 1 বিয়োগ 2, 1 হচ্ছে কি, x = u plus d, 2 কি, y = u minus d। বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে, এখানে প্লাস থেকে মাইনাস হবে, প্লাস থেকে মাইনাস হবে, এই মাইনাস থেকে প্লাস হবে, এই u ক্যান্সেল। তাহলে এই পাশে কি থাকছে, x minus y = v, আর v যোগ করে থাকছে twice v। এবার 2 দিয়ে পাশে ভাগ করেন, তাহলে x minus y divided by 2 = v। তাহলে v কি হচ্ছে, x minus y by 2। তাহলে এটা হচ্ছে স্রোতের বেগ নির্ণয়ের সূত্র। এই যে v মানে স্রোতের বেগ ছিল না, মনে আছে, স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ নির্ণয় করার সময় কি করবেন, x minus y divided by 2। x কি, স্রোতের অনুকূলে নৌকার বেগ, y কি, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। তাহলে 2 দিয়ে ভাগ। তার মানে কি, স্রোতের অনুকূলে নৌকার বেগ বিয়োগ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, স্রোতের বেগ পেয়ে যাব। তাহলে লিখবেন স্রোতের বেগ = স্রোতের অনুকূলে নৌকার বেগ বিয়োগ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ভাগ 2। এই যে সূত্রগুলো দেখালাম, এইগুলাই হচ্ছে মূলত সূত্র, এর বাইরে আর কোনো সূত্র নাই। যে সূত্রগুলো আছে সেগুলো কি বুঝে শুনেই করব। হ্যাঁ, আচ্ছা মুছে দিচ্ছি। তাহলে আমাদের যে বিষয়গুলো জানলাম নৌকা স্রোত থেকে, সেটা হলো তার সার সংক্ষেপ বলে দিচ্ছি এই সাইডে। আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে x, স্রোতের অনুকূলে নৌকার বেগ x = u plus d, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ x = u minus d। আর স্রোতের বেগ যদি আমরা স্থির পানিতে নৌকার বেগ বের করতে চাইলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি স্রোতের বেগ বের করতে চাই তাহলে এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এই হলো আমাদের ফর্মুলা। আর সাথে একটা ফর্মুলা কি আছে, ডিসটেন্স স্পিড ইনটু টাইম। এটা কিন্তু সব জায়গায় থাকবে, টাইম স্পিড ডিসটেন্স স্পিড ইনটু টাইম, সেটা সব জায়গায়। ওকে, এখন একটা বিষয় এখান থেকে মাথায় রাখেন আপনারা, যখন আপনি ডিসটেন্স বের করবেন, ডিসটেন্স স্পিড ইনটু টাইম, কথা সত্য। তার মানে দূরত্ব কি, স্পিড মানে দ্রুতি বা বেগ, যাই বলেন সমস্যা নাই।
ইনটু সময়, কথা কিন্তু তাই। কিন্তু যখন আপনাকে সময় বের করতে হবে, এমন হতে পারে যে টাইম বের করতে হবে, তখন এই দেখেন এইটা এই টি রেখে দেন আর এস টাইপ পাশে নিয়ে আসেন, মানে এই ইকুয়েশনটা সাধারণ শুধু টি রেখে দেন, এই পাশে ডি আছে, এস টাইপ পাশে উপরে আছে, এই পাশে এসে ভাগ হবে ইজ ইকুয়াল টু টি, তার মানে টাইম টি ইকুয়াল টু কি ডি বাই এস। তার মানে যখন সময় বের করবেন, সময় টি ইকুয়াল টু কি দূরত্ব বাই সময়, মানে এই সূত্রটাই সব, এমন না যে তিনটা আলাদা সূত্র। তাহলে টাইম টি সময়, অর্থাৎ সময় ইজ ইকুয়াল টু দূরত্ব ডিভাইড বাই বেগ, এস মানে বেগ। হ্যাঁ, তার মানে সময় বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই বেগ। যখন আপনি বেগ বের করবেন তখন কি করবেন, এই যে ডি ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। যখন আপনি স্পিড বা বেগ বের করবেন, তাহলে স্পিড রেখে দেন, টাইমটা এখানে নিয়ে আসেন, তাহলে ডি আছে, টাইমের পাশে গুণ আছে, এর পাশে ভাগ হলো ইজ ইকুয়াল টু স্পিড। এই স্পিড মানে বেগ না, তাহলে এস ইকুয়াল টু কি ডি বাই টি। তার মানে বেগ ইজ ইকুয়াল টু কি, ডি তে দূরত্ব ডিসটেন্স, হ্যাঁ, আর টি তে হচ্ছে টাইম সময়। ওকে, তার মানে দেখেন এই একই ফর্মুলা, এখান থেকে যেহেতু তিনটা ডেটা আছে, ডি আছে, এস আছে, টি আছে, এখানে তিনটা ডেটা, তাহলে সূত্র আসবে তিনটা, সহজ। এই আপনার সব মনে রাখা দরকার নাই, এটা মনে রাখবেন, বাকিটা যেটা দরকার হবে বের করবেন। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন, এবার অঙ্ক করাবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার চলে যাচ্ছি আমি প্রশ্ন নাম্বার 1, সহজ প্রশ্ন থেকে শুরু করি। আচ্ছা, বোর্ডস এন্ড স্ক্রিন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1 আসছে, দেখেন স্ক্রিনে, সহজ থেকে শুরু করছি। আচ্ছা দেখেন, যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতরাতে পারে। এখানে নৌকা নাই, লোক বলছে, সমস্যা নাই, সাঁতারু, নো প্রবলেম। তাহলে কি বলছে, যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতরাতে পারেন, তবে স্থির পানিতে তার বেগ কত? এখানে নৌকা মানে হইল, তাহলে স্থির পানিতে তার বেগ কত, মানে স্থির পানিতে নৌকার বেগ কত, সাঁতারুর বেগ কত মানে নৌকার বেগ কত। আচ্ছা, তাহলে এখানে কি কি দেওয়া আছে? প্রথমে যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, এই যে 6 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু স্রোতের অনুকূলে, তার মানে এটা x এর মান, এটা x, স্রোতের অনুকূলে বেগ 6 কিলোমিটার পার আওয়ার, বুঝতে হবে যে কোনটা কি দেওয়া আছে। এবার বলছে এবং স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতরাতে পারে, তাহলে স্রোতের প্রতিকূলে, তার মানে এটা y এর মান 2 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার বলছে কি, তাহলে স্থির পানিতে তার বেগ কত? স্থির পানিতে তার বেগ, তার মানে যদি স্রোত না থাকতো, মানে স্থির পানিতে বেগ মানে u, তাইলে মনে আছে, এই দেখেন x দেওয়া আছে, y দেওয়া আছে, মানে স্রোতের অনুকূলে আছে, প্রতিকূলে আছে, u চাইছে, তাহলে u ইকুয়াল টু কি, স্থির পানিতে বেগ বের করার জন্য কি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে x প্লাস y বাই 2, তাহলে x এর মান হচ্ছে 6, y মান 2, নিচে হচ্ছে 2, 8 বাই 2 কত, 4 কিলোমিটার পার আওয়ার। তার মানে ওই লোকটা 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতরাতে পারে। তার মানে পানি না থাকলে, মানে স্রোত যদি না থাকে, তাহলে প্রতি ঘন্টায় 4 কিলোমিটার যেতে পারে। প্রতি ঘন্টায় কয় কিলোমিটার? 4 কিলোমিটার। তাহলে স্রোত কত? 2 কিলোমিটার। 2 কিলোমিটার কেন? কারণ এর বেগ স্রোতের অনুকূলে 6, স্রোত না থাকলে যেতে পারে 4, দেখে বোঝাই যাচ্ছে যে স্রোতের বেগ 2 হবে। কেন? কারণ 4 যায়, এটা 6 হওয়ার কারণ কি, এর সাথে আরো 2 যোগ হইছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, গেল 1 নাম্বার, এবার 2 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছে, একদম সিম্পল, এসব বক্স এঁকে অঙ্ক করার দরকার নেই, হ্যাঁ, মাথা নষ্ট করে ফেলবেন না, সিম্পল অঙ্ক, বিষয়টা আপনি বেশি জটিল করবেন কেন? কোন ব্যক্তি যদি স্রোতের প্রতিকূলে 8 কিলোমিটার পার আওয়ার বেগে এবং স্রোতের অনুকূলে 13 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতরাতে পারেন, তবে স্রোতের বেগ কত? মানে কোন ব্যক্তি যদি স্রোতের প্রতিকূলে 8 কিলোমিটার পার আওয়ার, তার মানে স্রোতের প্রতিকূলে 8 কিলোমিটার পার আওয়ার, তার মানে এটা হলো স্রোতের প্রতিকূলে বেগ মানে y এর মান 8 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবং স্রোতের অনুকূলে 13 কিলোমিটার পার আওয়ার, তার মানে এটা x এর মান, স্রোতের অনুকূলে বেগ 13 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ মানে v is equal to, তাহলে আমাকে বের করতে হবে v is equal to। আচ্ছা, তাহলে আপনি বলেন স্রোতের বেগ যদি বের করতে চান, তাহলে কি করতে হয়? v মানে কি, স্রোতের বেগ মানে কি, এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে x - y ভাগ 2, তাহলে x এর মান হলো 13, y এর মান হচ্ছে 8, নিচে হচ্ছে 2, 13 থেকে 8 গেলে থাকছে কত ভাইয়া? 6, 6 থেকে 2 গেলে 13 থেকে 8 গেলে 5 থাকে, 5 ভাগ 2, 5 ভাগ 2 মানে হচ্ছে 2.5, 2.5 কিলোমিটার পার আওয়ার, 2.5 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পারছেন, একদম সিম্পল টাইপের অঙ্ক, বলা যায় পরীক্ষায় অঙ্ক যদি আসতেও পারে, হ্যাঁ, আসে তো পরীক্ষায়। 3 নাম্বারে কি বলছে দেখেন, মনে রাখবেন, 3 নাম্বারটা একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা,
বেগ মানে কিন্তু 1 ঘন্টায় যতটুকু যায় সেটাকে বলছি বেগ। হ্যাঁ, কোন ব্যক্তি যদি স্রোতের প্রতিকূলে 3 ঘন্টায় 15 কিলোমিটার ও স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 21 কিলোমিটার অতিক্রম করে, তবে স্রোতের বেগ কত? আগে বুঝতে হবে কি নির্ণয় করতে বলছে। নির্ণয় করতে বলছে স্রোতের বেগ কত, মানে ভি কত। আগে বুঝতে হবে আমাকে কি বের করতে বলছে, ভি কত, স্রোতের বেগ। কি কি দেওয়া আছে? কোন ব্যক্তি যদি স্রোতের প্রতিকূলে 3 ঘন্টায় 15 কিলোমিটার যায়, সহজে বোঝেন, 3 ঘন্টায় যায় 15 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় 15/3 5 কিলোমিটার, তাই না? তার মানে এটা বোঝায় স্রোতের প্রতিকূলে 3 ঘন্টায় 15 কিলোমিটার যায়। এই যে 3 ঘন্টায় যে 15 কিলোমিটার যাচ্ছে এটা স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার, আর 1 ঘন্টায় যে দূরত্ব যায় সেটাকে বলে বেগ। তার মানে এই যে 5 কিলোমিটার যাচ্ছে 1 কিলোমিটার 1 ঘন্টায়, এটা হলো স্রোতের প্রতিকূলে বেগ। আর স্রোতের প্রতিকূলে বেগ মানে y, স্রোতের প্রতিকূলে বেগ মানে y না, তাহলে y 15/3। কেন 15/3? কারণ মোট গেছে 15 কিলোমিটার, সময় লাগছে কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কতটুকু যায়? তার মানে 5 কিলোমিটার পার আওয়ার। আমার কথা কি বুঝছেন? এই যে 3 ঘন্টায় যে 15 কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে, তাহলে 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার, তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার, আর 1 ঘন্টায় যতটুকু যায় সেটাই হলো বেগ। তার মানে এটা হলো স্রোতের প্রতিকূলে বেগ y 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন কি বলছে? এবং স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 21 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় যায় 21 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত? 21/3, তার মানে 7। এই যে 7 কিলোমিটার 1 ঘন্টায় যায়, এটা কিন্তু স্রোতের অনুকূলে। 1 ঘন্টায় যে দূরত্ব যায় সেটাই তো বেগ। তার মানে এখান থেকে বের হবে স্রোতের অনুকূলে বেগ মানে x এর মান, স্রোতের অনুকূলে বেগ x। কয় কিলোমিটার গেছে? 21 কিলোমিটার। কয় ঘন্টায়? 3 ঘন্টায়। তার মানে 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার। আমার কথা কি বুঝছেন? তার মানে 7 কিলোমিটার পার আওয়ার। তার মানে এই যে স্রোতের অনুকূলে বেগ x 7 কিলোমিটার পার আওয়ার, স্রোতের প্রতিকূলে বেগ y 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা x পেয়ে গেছি, y পেয়ে গেছি। এবার কি চাইছে? স্রোতের বেগ v। ওকে ফাইন। তাহলে v আমাদের সূত্র কি? x + y / 2, সরি x - y। তাহলে x এর মান কত? 7, y এর মান কত? 5, নিচে 2, তাহলে 2/2 কত হয়? 2/2 হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। এখানে যদি বলতো নৌকার বেগ কত বা লোকের বেগ কত, তাহলে যোগ করে তুই ডিভাইড করতাম, কোনো সমস্যা নেই। আশা করি বুঝছেন সবাই। 1 কিলোমিটার পার আওয়ার। জি, হ্যাঁ বুঝছেন নাকি? তো এই যে দেখেন, তার মানে আমাকে যখন সরাসরি স্রোতের বেগ বা স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ দেওয়া থাকছে না, কিন্তু বলছে যে মানে এটা একটা টাইমে, একটা সার্টেন টাইমে কত দূর যাচ্ছে সেটা দেওয়া আছে, তাই না? আমার কথা কি বুঝছেন? এখন অনেকে আমাকে বলে যে ভাই এখানে কি করলেন, এখানে 15 দিয়ে 3 কে ভাগ করলেন কেন? সহজ কথা ভাই, সূত্র কি? ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম না? তাহলে আমরা কি বের করতে চাচ্ছি? স্পিড বের করতে চাচ্ছি। তাহলে স্পিড রেখে দেন, তাহলে যে ডিসটেন্স আনেন আর টি এই সময় এর পাশে নিয়ে আসেন, তাহলে স্পিড ইকুয়াল টু কি ডিসটেন্স বাই টাইম না? তাহলে ডিসটেন্স কত? মোট 15, টাইম কত? 3 ঘন্টা। তাই এইটাই তো করছি ভাই আমি। এখন আমাকে বলবেন যে ভাই এখানে তাহলে এটা তো স্পিড, তাই এখানে স্পিড এস দেন নাই কেন? এস কেন দেব? কারণ এখানে কি ঘটনাটা কি? এখানে তো স্রোতের প্রতিকূলে এই ঘটনাটা ঘটছে। তার মানে এখানে যে স্পিড, এটাও তো স্পিড, ওয়াইটাও তো স্পিড। তাহলে এই স্পিডটা কি? এই এস এর কাজটা এখানে ওয়াই করছে। এই সূত্রটাই দেখেন, এখানে এটুক যা করছি সেটা এই যে এই সূত্রটাই। আমি এখানে স্পিড বের করতে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? জি, আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা 3 নাম্বার গেল, এবার 4 নাম্বার প্রশ্ন আসছে। কি বলছে? স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 24 কিলোমিটার এবং প্রতিকূলে 6 ঘন্টায় 24 কিলোমিটার যেতে পারে। স্থির পানিতে নৌকার বেগ কত? দেখেন স্থির পানিতে নৌকার বেগ চাইছি। স্থির পানিতে নৌকার বেগ মানে ইউ চাইছি। যে ইউ ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে ইউ বের করতে হলে আপনার কি লাগছে? x লাগবে, y লাগবে। প্রথমে কি বলছে দেখেন, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 24 কিলোমিটার। এই যে 4 ঘন্টায় যে 24 কিলোমিটার যায় স্রোতের অনুকূলে, তাহলে এখান থেকে স্রোতের অনুকূলে বেগ বের হয়ে যাবে। স্রোতের অনুকূলে বেগ x ইকুয়াল টু কি? টোটাল ডিসটেন্স হলো 24, কয় ঘন্টা সময় লাগছে? 4 ঘন্টা। ভাইরে স্পিড s ইকুয়াল টু কি ডিসটেন্স বাই টাইম না? তাই স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম, এই জিনিসটাই এখানে ব্যবহার করছি। এখন বলেন এখানে s কেন দিচ্ছি না? কারণ s দিব কেন? কারণ এখানে তো স্রোতের অনুকূলে বেগ বের করছি, আর স্রোতের অনুকূলে যে বেগ, যে স্পিড, সেটাকে তো x ধরছি। বুঝছেন? তাহলে 6 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা এই যে 4 ঘন্টায় যে 24 কিলোমিটার যায়, এখান থেকে আমরা স্রোতের অনুকূলে বেগ x পেয়ে গেলাম। এবার স্রোতের প্রতিকূলে ঘটনা কি করছে?
6 ঘন্টায় 24 কিলোমিটার যাচ্ছে, তার মানে 6 ঘন্টায় যাচ্ছে 24 কিলোমিটার স্রোতের প্রতিকূলে। তাহলে এখান থেকে স্রোতের প্রতিকূলে বেগ বের হবে, কারণ এই যে টোটাল ডিসটেন্স দেওয়া আছে, যে টাইম দেওয়া আছে, ডিসটেন্স এর টাইম আছে, তাহলে এখান থেকে প্রতিকূলে বেগ y = কি বের হবে? স্পিড মানে কি? ডিসটেন্স বাই টাইম। তাহলে এই যে স্পিড প্রতিকূলে স্পিড, তাহলে ডিসটেন্স বাই টাইম, ডিসটেন্স হলো 24, ওইটি নিয়মও করতে পারেন, টাইম হচ্ছে 6, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার, তার মানে y এর মান 4 কিলোমিটার পার আওয়ার। মানে স্রোতের অনুকূলে বেগ হলো 6 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের প্রতিকূলে বেগ হলো 4 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে স্থির পানিতে তার বেগ মানে u চাইছে, তাহলে u কিভাবে বের হয়? স্থির পানিতে বেগ এই দুটো যোগ করে দিয়ে ভাগ, তার মানে 6 x + y / 2, তাহলে x হলো 6, y হচ্ছে 4, নিচে 2, তাহলে হচ্ছে 10/2 = 5 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পারছেন সবাই? জি, 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা আচ্ছা, 5 নাম্বার অঙ্কটা দেখুন। 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্কে কি বলছে? 5 নাম্বার অঙ্কে বলছে স্থির পানিতে কোনো ব্যক্তি 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্থির পানিতে যেতে পারে। স্থির পানিতে যেতে পারে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে স্থির পানিতে বেগ মানে u 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবং স্রোতের বিপরীতে মানে স্রোতের প্রতিকূলে 4.5 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে। তার মানে 4.5 কিলোমিটার কিন্তু স্রোতের বিপরীতে যায়, তার মানে এটা কিন্তু স্রোতের প্রতিকূলে বেগ। তার মানে স্রোতের প্রতিকূলে বেগ, তার মানে এটা কিসের মান? এটা হলো ভাইয়া y এর মান। স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে 4.5, এটা কিন্তু y এর মান, স্রোতের প্রতিকূলে যেতে পারে। আচ্ছা, নির্ণয় করতে বলছে কি স্রোতের অনুকূলে তার বেগ। স্রোতের অনুকূলে বেগ মানে কি ভাইয়া? স্রোতের অনুকূলে বেগ মানে x বের করতে বলছে। এখন আপনাকে বুঝতে হবে কি কি ডেটা দেওয়া আছে। দেওয়া আছে কি? দেওয়া আছে u মানে স্রোতের স্থির পানিতে নৌকার বেগ, আর দেওয়া আছে কি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। আমাকে বের করতে হবে স্রোতের অনুকূলে নৌকার বেগ। দেখেন তো এগুলোর মধ্যে কোনো রিলেশন আছে? ইয়েস, আমরা জানি u = x + y / 2। জানি না? জানি তো। দেখেন x বের করতে হবে, u আছে y আছে, x বের করব। ওকে ফাইন, তাহলে u এর মান বসাই দেই। 6 = x বের করব, রেখে দিলাম, y এর মান দেওয়া আছে 4.5, নিচে আছে ভাইয়া 2। এবার 2 এর পাশে ভাগ আছে, এই পাশে গুণ করেন, তাহলে 6 × 2 = x + 4.5, 6 2 কত? 12 = x + 4.5। x বের করতে হলে 4.5 এর পাশে নিয়ে আসেন, তাহলে 12 - 4.5 = x। 12 থেকে 4.5 দিলে 7.5, কারণ 4 বিয়োগ করলে 8 থাকে আর 0.5 বিয়োগ করলে 7.5 কিলোমিটার পার আওয়ার। এটা কেমন? x এর মান। আশা করি বুঝতে পারছেন। 7.5, ওকে। 7.5 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝছেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে তো এটা মনে নাও আসতে পারে, মাথায় নাও আসতে পারে, তাহলে কি করব? কোনো সমস্যা নেই, আমরা একটু 2-1 লাইন বেশি করলে অঙ্কটা আরো ইজিলি পেয়ে যাব, কোনো সমস্যা নেই। মুছে দেব। হ্যাঁ মুছে দিই। দেখেন আগে আপনি বোঝেন যে কি বের করতে বলছে। বের করতে বলছে x। x মানে কি? x মানে তো ভাইয়া u + v। এটাও মাদার ইকুয়েশন, এই যে x মানে u + v। তাহলে দেখেন আপনি যদি x বের করতে চান, আপনার u লাগবে, v লাগবে, এই তো বুঝছেন, তাই না? তার ভিতরে আপনার u এর মান দেওয়া আছে, v এর মানটা দেওয়া নাই। v এর মানটা আপনাকে বের করে নিয়ে আসতে হবে। জাস্ট v এর মানটা যদি বের করতে চান, v এর মানটা এই y এর মাধ্যমে বের করা যাবে, কারণ y এর মধ্যে আছে u - v। এই y মানে 4.5 এখানে বসান, u মানে 6 এখানে বসান, v বের করে নিব। v টা মাইনাস এই পাশে নিয়ে আসেন, মাইনাস v এই পাশে এসে প্লাস হয়ে যাবে, 4.5 ওই পাশে নিয়ে যান, তাহলে v চলে আসলো এই পাশে, 4.5 চলে যাবে ওই পাশে, তাহলে 6, 4.5 এর পাশে গেলে -4.5, তাহলে v = 6 থেকে 4.5 গেলে 1.5। আশা করি বুঝছেন। তার মানে v এর মান হচ্ছে 1.5, বের করে ফেললাম। এবার বসান, তাহলে u এর মান হলো 6 আর v এর মান হচ্ছে 1.5, তাহলে কত হলো? 7.5 কিলোমিটার পার আওয়ার। মনে করেন আপনার মনে নাই যে u = x + y / 2, মনে নাই, সমস্যা নেই, এভাবে করেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, তো কয়টা করলাম? 5টা, 13টা অঙ্ক মোট। এই নৌকা স্রোতের মোট 13টা অঙ্ক, তার মানে আর 8টা অঙ্ক আছে। এই 8টা অঙ্ক করে টাইম, স্পিড, ডিসটেন্স শুরু করব কালকে। আর আপনাদের যেটুকু বাকি আছে, যে যান্ত্রিক দক্ষতার উপর একটা ক্লাস পাবেন আপনারা, ওখানে 3টা টপিক আছে, চেষ্টা করব এক ক্লাসে শেষ করে দেওয়ার। আর হচ্ছে কোডিং ডিকোডিং আছে, দুটা গুরুত্বপূর্ণ টপিক, ওখান থেকে 2টা নম্বর আসে সাধারণত। ওই ক্লাসটা পাবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।